স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। স্যার ওই বলতেছিলাম আমাদের ওই রিডিং স্কিলের মধ্যে আপনি পড়া দিছিলেন ওইখানের মধ্যে একে বাড়ির যতগুলো প্যাসেজ আছে সবগুলো পড়তে বলছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ। এটা এখানের মধ্যে কিছু কিছু কি প্যাসেজ গুলো মানে ওগুলোর ওয়ার্ড গুলো অনেক কঠিন আর বাংলাটাও বুঝতেছি না, ওগুলো হ্যাঁ, যদি হ্যাঁ। একটু পড়াই দিতেন আর কি। আচ্ছা, যখন আবার রিডিং স্কিলস আসবে তখন আমরা ওটা আবার ধরবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা স্যার, আর ওয়ার্ড মিনিং, আরেকটা কথা। ওয়ার্ড মিনিং জি ভাই। কঠিন। ওয়ার্ড মিনিং যে কঠিন, এটা কিভাবে সহজ হবে বলো তো? ওয়ার্ড মিনিংটাকে, ওয়ার্ড মিনিং কখন তোমার কাছে সহজ মনে হবে? একটা ওয়ার্ডের কি বেশি বেশি মানে চেহারা বড় দিয়ে কি কঠিন, নাকি ছোট দিয়ে কঠিন, নাকি আসলে কিভাবে একটা ওয়ার্ড কঠিন হয় মানুষের কাছে? ওই ওয়ার্ডটা কখনো আগে মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা দেখলে। হ্যাঁ, ওয়ার্ডটা তুমি একবার দেখে নিলা, পরের দিন থেকে সে সহজ হয়ে গেল। অতএব তোমাকে বেশি বেশি ওয়ার্ড জানতে হবে। আর এর জন্য জানতে হলে কি করতে হবে? বেশি বেশি বাংলা পড়তে হবে নাকি? জি। হ্যাঁ, বাংলায় পড়তে হবে বেশি বেশি, ইংলিশ না, ওয়ার্ডগুলো জানতে ইংলিশে হবে বেশি পড়তে বেশি। হবে। হ্যাঁ, তা আমি তো সেই কাজটাই ইংলিশে পড়তে তোমাদেরকে হবে। দিচ্ছি, যে ডেইলি হোমওয়ার্ক দিচ্ছি, তার মানে কি? ডেইলি হোমওয়ার্কদের কাজটা কি বলো? সো দ্যাট ইউ ক্যান লার্ন অ্যাট লিস্ট 10 ওয়ার্ডস, 10 নিউ ওয়ার্ডস। তোমরা সহজ ওয়ার্ড লিখো না, ফাইন্ড আউট দ্য নিউ ওয়ার্ডস অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিনিং ইন গুগল, অ্যান্ড দেন ইউ রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ। বাট many of you are writing daily homework, the meaning of those words in Bangla. It will not help you actually. Because you know that in part A you have to write down the meaning of a particular word in English, not in Bangla. আরেকটা কথা স্যার, ওই আপনি যে আমাদেরকে ওই আপনার এখানে যে রাইটিং স্কিলের আপনার বিভিন্ন কোশ্চেন ব্রিফ কোশ্চেন দিছেন পড়ার জন্য প্যারাগ্রাফের, এগুলা এগুলা কি আমরা এমনি এমনি পড়বো নাকি মুখস্থ করে ফেলবো? মুখস্থ বলতে কি, আগে লেখো। মুখস্থের ধান্দা পরে করো, হ্যাঁ, আগে লেখো। আমি দিচ্ছি, তোমরা লিখে ফেলবা। আমি তো এগুলো টেস্ট, এই যে যখন আমার ইয়াটা শেষ হয়ে যাবে, আমি 3টা পর পর পড়াবো এসে পর্যন্ত। ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলস, তারপর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং। এইগুলো পড়ানো শেষ হয়ে যাওয়ার পর আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দিব। তোমাদেরকে বিভিন্ন সোর্স থেকে নিয়ে এসে আমাকে নোট করে লিখে দিতে হবে। বুঝতে পারছো? এবং এই সময় মুখস্থ করা যাবে স্যার। না, আগে পড়ো, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। কিন্তু তুমি না বুঝে মুখস্থ করতে গেলে পারেই বিপদ, কোনো কাজ হবে না। হ্যাঁ, ওকে স্যার। এই যে জি। দেখো, আমি ঠিক আছে। তোমাদের যে প্রথম ব্যাচটাই, এই প্রথম ব্যাচের কিন্তু প্রথম 5টা রিপোর্ট পর্যন্ত আমি ওদেরকে হোমওয়ার্ক দিয়েছি, যে তোমাদেরকে লিখে দিতে হবে। তা অনেকেই মনে করো ওরা কিন্তু অলরেডি সাবমিট করছে। হ্যাঁ, ওরা অনেকেই দেখাচ্ছে যে ওই তাদের লেখাগুলো লিখে সাবমিট করতেছে। দেখো আমি তোমাদেরকে এটা দেখাই, এই এখানে। আর একটা কথা তোমাদেরকে একটু বলি, যে তোমাদেরকে বারবার বলতেছি যে গ্রুপে কোনো লাইক বা কমেন্ট দিবে না। ওই মন্তব্যের নিচেও আবার তোমরা কি কি করতেছো? লাইক দিচ্ছ। এভাবে যখন একজন লাইক দিবে, আরেকজন লাইক দিবে, আরেকজন লাইক দিবে, এই লাইক দিতে দিতে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সবাই লাইক দিচ্ছে। আর আমাকে বারবার এই কথাটা কেন বলতে হবে যে দয়া করে কেউ লাইক বা কমেন্ট করো না ওই জায়গায়? তোমাদেরকে এইটা আমি যেন বোঝাতে পারছি না। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমি বোঝাতে পারলাম না। এই যে কিছুক্ষণ আগে যে আমি একটা কমেন্ট দিয়েছি যে তোমরা দয়া করে লাইক দিবে না, দিলে আমি রিমুভ করে দিব, তার নিচে আবার 2জন লাইক দিয়েছে। তাহলে কি হলো? কথাটার কি বুঝলা বলো? তাহলে আমি ইংরেজিতে লিখলে তো বুঝতেই পারতাম না। আমি তো বাংলায় লিখে দিয়েছি কথাটা, সেটাই বোঝোনি, তাহলে ইংরেজিতে দিলে কীভাবে বুঝবে বলো? তো এই হচ্ছে সমস্যা। এই যে দেখো, এখানে আমি এদেরকে টাস্ক দিয়েছি, হ্যাঁ, হোম টাস্ক, যে দেখো হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, ওদের চ্যাপ্টার 6 চলতেছে। আর এদের নেক্সট টিম ওয়ার্ক অন ইংলিশ রাইটিং স্কিলস 4 আইটেমস। এ এবং বি এর ইয়াগুলো, যে 20-এর মধ্যে প্যারাগ্রাফ রাইটিং এটা লিখে দিতে হবে, সাবমিট করতে হবে। এসে রাইটিং এটা 23শে নভেম্বরের মধ্যে সাবমিট করতে হবে। রিপোর্ট রাইটিং এটা 26শে নভেম্বরের মধ্যে সাবমিট করতে হবে। তার মানে তারা লিখে দিবে, লিখে দেওয়ার পরে আমি আমার মতো করে আনসার সাবমিট করব তোমাদের। কিন্তু আগে তোমাদের কাজটা করতে হবে। আমি যদি সব কিছু রেডিমেড করে দিই, তাহলে তোমাদের শেখাটা ব্যাহত হবে। বুঝতে পারছো? অতএব কঠিন থেকেই যাবে, কিন্তু তোমরা যখন লিখবা, তখন কি হবে, ওইটা তোমরা ওর ভিতরে প্রবেশ করবা, বিষয়টাকে বুঝবা, বিষয়টাকে লিখবা। তখন দেখেছে ওয়ার্ড মিনিং শিখবা, সেন্টেন্স স্ট্রাকচার শিখবা। এভাবে আস্তে আস্তে বিষয়টা দেখে সহজ হয়ে যাবে। কিন্তু এই জায়গাটাকে যারা করছো না, যারা অপেক্ষায় আছো যে কেউ রেডিমেড কোশ্চেন আনসার আমাকে রেডি করে দিলে আমি পড়বো, তাহলে বুঝতে হবে তার অবস্থাটা খুব শীঘ্রই করুণ হতে যাচ্ছে। হুম এগুলো আমরা বারবার বলছি, একজন টিচার হিসাবে কথাগুলো বলছি। তারপরে যদি এগুলো তোমরা মানতে না পারো বা মানতে না চাও, তাহলে বিষয়গুলো আসলে খুবই দুঃখদায়ক। কিছু বলার নেই আর। হুম আচ্ছা, তো যাই হোক, আমরা ওই কথার ভিতরে আর না যাই। সো নাও উই ক্যান কাম টু দ্য পয়েন্ট।
সুতরাং 22শে নভেম্বরের যেহেতু টেস্ট নেওয়ার কথা আছে, 22শে নভেম্বরের টেস্টটা নিব। যার যার ইন্ডিভিজুয়াল যার যেটা সাবজেক্ট আছে সেটা করে ফেলবা সবাই, চ্যাপ্টার 3 পর্যন্ত। অনেকদিন থেকে আমি দিয়ে দিয়ে আসতেছি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা লেকচার 1টা শেষ করেছি এবং লেকচার 2 এর কতক্ষণ পর্যন্ত পড়েছি বলো তো? লেকচার 2 এর আমরা কি প্যারাগ্রাফের যে ইয়াগুলো ছিল, প্যারাগ্রাফের গুড প্যারাগ্রাফের বৈশিষ্ট্য, তাই না? ও সরি, এখানে অনুবাদে চলে আসলাম কেন? আমরা কি পড়ছিলাম বলো তো এই জায়গায় প্যারাগ্রাফের, বলো। কি মনে আছে নাকি নাই? মনে আছে কি পড়ছিলাম? আমার কথা কি শোনা যাচ্ছে না? কেউ তো উত্তর দিচ্ছ না। টাইপস অফ প্যারাগ্রাফ পড়া হয়েছিল। মানে আমার কথা মনে হচ্ছে কেউ শুনতে পাচ্ছে না, কেউ উত্তর দিচ্ছে না, আর না হলে কেউ পড়েই নি শীট 2টা স্যার, টাইপ অফ প্যারাগ্রাফ আর্গুমেন্টেটিভ পর্যন্ত প্যারাগ্রাফ হয়েছে, তাই না? পর্যন্ত পড়াইছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। একটু রিয়াক্ট করতে হবে তো, রিয়াক্ট না করলে কিভাবে বুঝবো যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা আর্গুমেন্টেটিভ মানে টাইপ 4 পর্যন্ত, ফোর্থ টাইপ পর্যন্ত আমরা পড়েছিলাম এখানে, বিকজ উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট what is paragraph, what are the different parts of paragraph, and we have also known about those parts in detail, and very soon you will get the questions and you have to write down the answer according to the lesson. So now we are going to start from fifth one, that is the comparison paragraph. And I told you to go through these paragraphs. I have given one paragraph to understand what type of paragraph they are and how we have to write down them. Have you understood the difference between a narrative paragraph and descriptive paragraph? Have you learned জি them? Hmm. Descriptive and narrative, these are the two main paragraphs type, and among them there is a storyline. In which paragraph there is a story? Descriptive or narrative? Which one? Descriptive. Narrative. Narrative, there is a narrative. story, that is the chronological events. You have to describe the or narrate chronological event of a particular topic, like journey by boat, journey by train. These are the things you need to write. So these are called narrative paragraphs. But in description or descriptive paragraph, you will just draw a picture, word picture. You have to describe something, not in chronological event. Rather, you have to show different parts or different things just to represent the thing or the topic you are going to discuss in the descriptive paragraph. So then we have gone to cause and effect paragraph. Have you learned it? Argumentative. Now we have finished argumentative paragraph. The example is importance of learning English. Facebook, evil of addiction, honesty is the best policy, importance of learning English. These are the paragraphs I have given you, and এটা ইন কোর্সে আসছিল স্যার। and you know that in final exam, in the last final exam, a paragraph has been set from there. হ্যাঁ, এখান থেকে কিন্তু এসেছে। তো এই যে আমি যে সিঙ্গেল যে একটা প্যারাগ্রাফ বর্ণনা করেছি এবং দিয়েছি, দয়া করে এখান থেকে প্যারাগ্রাফগুলো পড়ে নেবা সবাই। হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমি পড়তে দিব তোমাদের, এবং আমি লিখেও দিব কিছু কিছু প্যারাগ্রাফ, এবং সেই সিস্টেম ওয়াইজ তোমাদেরকে শিখতে হবে। সো ওকে, উই ক্যান গো টু দ্য কম্পারিজন প্যারাগ্রাফ। So what is comparison? What is the meaning of comparison and how we actually do in comparison? কম্পারিজনে কি করা হয় বলো তো? তুলনা করা হয়। We know that we have to compare, কিন্তু তুলনা করে কি করা হয়? পার্থক্য দেখানো হয় নাকি সিমিলারিটি দেখানো হয়, কোনটা? তো সিমিলারিটি পার্থক্য কোনটাই? না, দুটা না। সিমিলারিটি দেখা। হ্যাঁ, শুধুমাত্র কি সিমিলারিটি দেখানো হয়। সিমিলারিটি। Comparison. In comparison, we actually show the similarities or the likeness between two things, two or three things. তাহলে in comparison paragraph, we actually show similarities between two persons, places, things, idea or situation. We are not going to afford any dissimilarity or differences. এখানে আমরা কিন্তু কোনো পার্থক্য দেখাই না। তাহলে কম্পারিজন মানেই হচ্ছে কি তুলনা করা, কিন্তু তুলনা করার মাধ্যমে তাদের ভিতরে যে সাদৃশ্য সেটা দেখানো। দিস কাইন্ড অফ প্যারাগ্রাফ ডিসকাস হাউ টু থিংস আর অ্যালাইক, কীভাবে দুইটা জিনিস একই রকম, অ্যান্ড লিস্ট আ ফিউ অফ দেয়ার সিমিলারিটিস, এবং তারপরে কয়েকটা
সিমিলারিটি দেখিয়ে দেওয়া হয়। ইন দিস প্যারাগ্রাফ দ্য টপিক সেন্টেন্স শুড ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট দ্য পারপাস অফ দ্য প্যারাগ্রাফ ইজ টু কম্পেয়ার টু আইটেমস টু ফাইন্ড আউট দ্য কমননেস বিটুইন দ্য টু সাবজেক্টস। তার মানে আমরা টপিক সেন্টেন্সে বলে দিব যে আমরা দুটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এবং এই দুটা বিষয়ের সিমিলারিটি বা কমননেস বা সাদৃশ্য আমরা এখানে দেখাবো। যেমন এখানে ফুটবল এবং ক্রিকেট নিয়ে যদি আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়, অ্যান্ড ইফ উই আর গিভেন দ্য ডিরেকশন টু শো দ্য সিমিলারিটি, সো দেন উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য সিমিলারিটি অফ দোজ টু থিংস অ্যান্ড দ্য প্যারাগ্রাফ মাস্ট বি টার্ম অ্যাজ কম্পারিজন প্যারাগ্রাফ। হ্যাঁ, তাহলে কম্পারিজন বলতে হবে। তাহলে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে সিমিলারিটি কি বলো তো? আছে কিছু সিমিলারিটি? দুটো দুটাই outdoor game। আউটসাইড গেম। হ্যাঁ, দুটাই হচ্ছে কি আউটডোর গেম। ভেরি গুড। দেন দেয়ার আর 11 প্লেয়ার্স ইন ইচ অফ দ্য গেম, তাই না? দুটা কি 11 জন করে প্লেয়ার খেলার আছে, একটা করে বল, স্ক্রিন একটা ফিল্ড দেখা লাগে, একটা বল যাচ্ছে আছে, না। একটা বল আছে না? হুম, হ্যাঁ বলো, কারো সমস্যা? শুনতে পাচ্ছ না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তোমার মনে হয় নেটের সমস্যা হতে পারে। হ্যাঁ, জি না স্যার। বাকিরা হয়তো দেখতে পাচ্ছে, তোমার পার্সোনাল নেটওয়ার্কে মনে হয় সমস্যা একটু। হুম, আচ্ছা, তার বলছে দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট, সানরাইজ অ্যান্ড দ্য সানসেট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক। সো হেয়ার ইন দিজ প্যারাগ্রাফস উইল শো দ্য সিমিলারিটিস বিটুইন টু থিংস। এখানে যেমন আমি দেখিয়েছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক, ইউ মাস্ট রিড থ্রু দিস প্যারাগ্রাফ। ওকে, এরপর হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। কন্ট্রাস্ট প্যারাগ্রাফেও কিন্তু আমরা কম্পেয়ার করে থাকি দুটা জিনিস, এবং এখানে আমাদের কাজ হলো কি, show the dissimilarities and difference between two things, places, things or ideas or situation। তার মানে কি, কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ মানেই হলো কম্পেয়ার করা, কিন্তু কম্প্যারিজনে আমরা সিমিলারিটি তুলে ধরি আর কন্ট্রাস্টে আমরা কি করি, ডিসিমিলারিটি তুলে ধরি। বুঝতে পারছো বিষয়টা? দিস কাইন্ড অফ Sir. প্যারাগ্রাফ ডিসকাস হাউ টু থিংস আর আনলাইক। ওখানে কি ছিল, অ্যালাইক, আর এখানে হচ্ছে আনলাইক, অ্যান্ড লিস্ট আ ফিউ অফ দেয়ার ডিফারেন্সেস। তারপর আমরা কিছু পার্থক্য দেখিয়ে দিই। ইন দিস প্যারাগ্রাফ দ্য টপিক সেন্টেন্স শুড ক্লিয়ারলি ইন্ডিকেট দ্যাট দ্য পারপাস অফ দ্য প্যারাগ্রাফ ইজ টু কম্পেয়ার টু আইটেমস টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু সাবজেক্টস। তার মানে এখানেও আমরা কি করব, টু কম্পেয়ার টু আইটেমস। এখানেও কিন্তু আমরা কম্পেয়ার করছি, আবার এখানেও কি টু কম্পেয়ার টু আইটেমস, কিন্তু এখানে কাজ ছিল কি টু ফাইন্ড আউট দ্য কমননেস, আর এখানে কি টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু সাবজেক্ট। তাই এখানেও আমরা ওই ক্রিকেট ফুটবল বলতে পারি। এখন ক্রিকেট এবং ফুটবলের মধ্যে পার্থক্যটা কি এবার বলো? ক্রিকেট ফুটবলের মধ্যে পার্থক্য কি? স্যার টাইম। হ্যাঁ, টাইমের ব্যাপারটা, তারপর হচ্ছে খেলার সিস্টেমের ব্যাপারটা, রেফারিং এর ব্যাপারটা, তাই না? তারপর হচ্ছে ক্রিজের ব্যাপারটা, ফিল্ডের ব্যাপারটা, এখানে গোলকিপার থাকে, এখানে উইকেট কিপার থাকে, তাই না? এখানে একটা ব্যাট থাকে কিন্তু ফুটবলে থাকে না, এখানে একটা বল থাকে কিন্তু এটা হচ্ছে কি সাইজে ছোট, ওটা থাকে অনেকটা বড়, তাই না? ওটাকে পা দিয়ে খেলতে হয়, খেলার বৈশিষ্ট্যগুলো তুলে ধরবো আর হ্যাঁ, কি। তাহলে এই যে যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো তখন আমাকে শো করতে হবে। একইভাবে কান্ট্রি লাইফ অ্যান্ড সিটি লাইফ, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, দিস আর দ্য প্যারাগ্রাফস হোয়ার উই ক্যান শো দ্য ডিফারেন্সেস বিটুইন টু থিংস, অ্যান্ড হোয়েন উইল শো দ্য ডিফারেন্সেস দ্যাট প্যারাগ্রাফ মাস্ট বি টার্ম অ্যাজ কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। ওকে, সো ইউ মাস্ট গো থ্রু দিস প্যারাগ্রাফ, ক্রিকেট অ্যান্ড ফুটবল। ইউ উইল, যেমন আমরা এখানে যদি একটু দেখি, বলছে কি বোথ ক্রিকেট অ্যান্ড ফুটবল আর দ্য সোর্স অফ রিক্রিয়েশন অ্যান্ড এনজয়মেন্ট অ্যাজ স্পেক্টেটর attracting games. However, there are some differences between cricket and football. ওকে, এইখানে আমাদের টপিক সেন্টেন্স বলে দিল যে আমরা কিছু পার্থক্য ধরতে যাচ্ছি। এবার আমাদের শুরু হলো যে ক্রিকেট ইজ আ টাইম কনজিউমিং whereas football has a shorter duration. Cricket is not as familiar all over the world as the football is, so cricket is confined to a few countries. Cricket is played with a small ball and bats. On the other hand, football is played with a large ball. Usually the cricket players wear trousers and shirts, but football players wear shorts and jersey. In a football match there is a goalkeeper, whereas in a cricket match there is a wicket keeper. The victory in football match is determined by goals, but in cricket match runs and wickets are considered. Though both the games provide entertainment, they are in fact different from each other in many aspects. এই যে many other aspects, তাহলে এইটা হচ্ছে কি আমাদের একটি কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, এবার আসবো হচ্ছে তাহলে আমরা কি করতে পারি, যদি শুধু প্যারাগ্রাফে যদি সিমিলারিটি দেখায় তাহলে হবে কম্প্যারিজন, আর যদি শুধু ডিসিমিলারিটি দেখায় তখন হবে কন্ট্রাস্ট। কিন্তু যদি এমনটা হয় যে আমরা সিমিলারিটি এবং ডিসিমিলারিটি উভয়ই দেখাচ্ছি একটা প্যারাগ্রাফে, তখন কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট নাম হয়ে যাবে। হ্যাঁ, যে হোয়াট ইজ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা, অনু হাত তুলেছ, অন্তরা আক্তার অনু,
কিছু বলতে চাচ্ছ? ওকে, তাহলে বলছে টু কম্পেয়ার ইজ টু এক্সামাইন হাউ থিংস আর সিমিলার, একই কথা কিন্তু, হোয়াইল টু কন্ট্রাস্ট ইজ টু সি হাউ দে ডিফার। Therefore, a comparison and contrast paragraph look at the similarities of two more objects and the difference. তার মানে এখানে দুটো বিষয়ই দেখানো হয়, তাই না? This paragraph should be tightly focused on meaningful differences and similarity between two things, people or places or ideas. এটা তোমরা বুঝতে পারছো, এখানেও সেই ওই যে কান্ট্রি লাইফ, সিটি লাইফ, ডেমোক্রেসি, অটোক্রেসি, ক্রিকেট, ফুটবল, এখানে আমরা সিমিলারিটি এবং ডিসিমিলারিটি উভয়ই কিন্তু দেখাতে পারি, তাই না? এখানে তাহলে কিছু অংশ আমরা সিমিলারিটি দেখাবো, কিছু অংশ আমরা ডিসিমিলারিটি দেখাবো। আমাদের কি কনটেক্সট মডুলেটরের কথা মনে আছে? কনটেক্সট মডুলেটর কি জিনিস ছিল? আমরা পড়েছিলাম কনটেক্সট মডুলেটর কি, পড়া হয়েছে নাকি এখনো হয়নি? হ্যাঁ হয়েছে স্যার। স্যার এটা হ্যাঁ, কনটেক্সট মডুলেটর কি ছিল? কিছু সেন্টেন্স অথবা যেটা আমাদের টু সেটস অফ আইডিয়াকে কি করতে, ট্রানজিশন বোঝাতে, একটা জিনিসের শুরু বা একটা জিনিসের শেষ বোঝাতে বা শেষ বোঝাতে শুরু বোঝাতে আমরা যেটা ব্যবহার করে থাকি, আমরা ওটা দেখবো, আরও সমস্যা নাই, ওটা তাহলে পরে আসছি। তো এই হলো আমাদের এখানে প্রথম কিছু আলোচনা, কম্প্যারিজন এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ পর্যন্ত এখানে দেখলাম। তাহলে হাউ মেনি টাইপস অফ প্যারাগ্রাফস ইউ হ্যাভ গট হিয়ার? উই হ্যাভ গট অলমোস্ট 14, but we have discussed here till comparison and contrast paragraph. So here narrative paragraph, কম্পারিজন আর কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লেখার মেথড কি দুইটা? হ্যাঁ ওগুলো আসছি, পরে আসছি ওগুলো, হ্যাঁ ওগুলোর কীভাবে লিখতে হবে সেগুলো আসছি, যে কীভাবে কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আমরা লিখবো, হ্যাঁ ওগুলো পরে আসছি, যে আমরা বই থেকে ওগুলো দেখবো। এরপর আমরা পরের শিটে যাব, যেখানে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ থেকে আমরা বাকিগুলো আজকে একটু দেখি। আমরা চলে যাচ্ছি লেকচার নাম্বার 3-তে। তাহলে এখান থেকে আমরা তাহলে কম্প্যারিজন প্রসেস শুরু করেছিলাম, এখন আমরা কজ ইফেক্ট থেকে একটু দেখি। দেখো কজ ইফেক্ট প্যারাগ্রাফ, হ্যাঁ তাহলে কজ ইফেক্ট প্যারাগ্রাফ কি, আমরা সহজে নামই বলে দিচ্ছি কিন্তু, যে আসলে এই প্যারাগ্রাফের নামটা কি। অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ ইজ নেমড বাই দ্য ফ্যাক্টর দে আর ডেভেলপড, মানে একটা প্যারাগ্রাফকে তুমি কি দিয়ে ডেভেলপ করছো তার অনুসারে কিন্তু তার নামগুলো হয়। যেমন তুমি যদি তাদের সাদৃশ্য দেখাও দিয়ে প্যারাগ্রাফটা লেখো তাহলে হচ্ছে কি কম্প্যারিজন প্যারাগ্রাফ, যদি বৈসাদৃশ্য দাও তাহলে হচ্ছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, যদি তুমি জাস্ট ওদের ভিতরে আর্গুমেন্ট দাও তাহলে হচ্ছে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, যদি কজ দাও তাহলে কজ প্যারাগ্রাফ, ইফেক্ট দিলে ইফেক্ট প্যারাগ্রাফ, কিন্তু কজ ইফেক্ট দুটাই দিলে হয়ে যাচ্ছে কি কজ ইফেক্ট প্যারাগ্রাফ। এইভাবে মেইনলি প্যারাগ্রাফের নামকরণগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ এগুলোকে ওইভাবে খুব সিরিয়াসভাবে আলাদা করে খুব জটিলভাবে ভাবার কিছু নাই, ইউ হ্যাভ টু থিঙ্ক দেম ভেরি সিরিয়াসলি অ্যান্ড ভেরি ক্লিয়ারলি। A cause effect paragraph explain the causes and effects of a certain event, condition or occurrences. হ্যাঁ দ্য টপিক সেন্টেন্স ইন্ট্রোডিউসেস আ কজ ইফেক্ট কন্ডিশন। তার মানে মেইন আমাদের কোন মানে একটা প্যারাগ্রাফের কয়টা পার্ট থাকে বলো তো? একটা প্যারাগ্রাফ কয়টা পার্ট থাকে? 3টা। তার ভিতরে প্রধান যে বিষয়টা যে আমাদের টপিককে তুলে ধরে সেটা কি, তার নাম কি? টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, ইয়েস। তো আমাদের টপিক সেন্টেন্সই বলে দিবে যে আসলে এই প্যারাগ্রাফটা কি হতে যাচ্ছে, হ্যাঁ কজ ইফেক্ট নাকি কম্প্যারিজন নাকি কন্ট্রাস্ট নাকি আর্গুমেন্টেটিভ নাকি ন্যারেটিভ নাকি হচ্ছে ডেসক্রিপটিভ, এটা কিন্তু আমাদের টপিক সেন্টেন্সই বলে দিবে। দ্য বডি সেন্টেন্স গিভ এক্সাম্পলস অফ স্পেসিফিক কজেস অ্যান্ড ইফেক্ট। আর বডিতে আমরা করব কি, যদি কজ ইফেক্ট প্যারাগ্রাফ হয় তাহলে আমরা কজ এবং ইফেক্টগুলোকে দেওয়ার চেষ্টা করব, এবং শেষে গিয়ে কনক্লুশনে গিয়ে আমরা করব কি কজ ইফেক্টের যে রিলেশনশিপ সেটা দেখাবো। যেমন হচ্ছে প্রাইস হাইক, এখানে আমরা কজ ইফেক্ট লিখতে পারি যে হোয়াট ইজ দ্য মানে হোয়াট আর দ্য কজেস অফ প্রাইস হাইক অ্যান্ড হোয়াট আর দ্য ইফেক্টস অন কমন পিপল, অথবা হোয়াট আর দ্য কজেস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড হোয়াট আর দ্য নেগেটিভ ইফেক্টস, অথবা হোয়াট আর দ্য কজেস অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড হোয়াট আর দ্য ইফেক্টস। এইভাবে কিন্তু এই প্যারাগ্রাফগুলো আমরা এখান থেকে লিখতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারছি কি ফুড অ্যাডাল্টারেশন, তাহলে এখানে কজ এবং ইফেক্ট যদি দুটাই দিতে চাই তাহলে প্রথমে আমরা হয়তো কজ নিয়ে কথা বললাম, তারপরে আমরা কিছুতে ইফেক্ট নিয়ে কথা বললাম, তাই না? এইভাবে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে ডেফিনেশন প্যারাগ্রাফ। ডেফিনেশন প্যারাগ্রাফ কি বলো তো? ডেফিনেশন প্যারাগ্রাফ কি? যেখানে আমরা কোনো কিছু ডিফাইন করি বা ডেফিনেশন প্রদান করি, বা ওটাকে আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, হ্যাঁ একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি যে এটা এই জিনিস। যেমন আমরা যদি বলি ফুটবল, ফুটবলকে কি ডেফিনেশন প্যারাগ্রাফে ফেলা যাবে বলো তো? ফুটবলের কি ডেফিনেশন দেওয়ার দরকার আছে? হ্যাঁ, কিন্তু যদি বলি যে প্যাট্রিয়টিজম কি, প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম কি,
বা গ্লোবালাইজেশন কি, বা হচ্ছে রিলিজিয়ন কি, তাই না? এইগুলো যখন আমরা ডিফাইন করার চেষ্টা করব, তার ডেফিনেশন প্যারাগ্রাফ হচ্ছে ইন হুইচ উই অ্যাকচুয়ালি ডিফাইন আ পার্টিকুলার টপিক অ্যান্ড ডেসক্রাইব দ্য কোয়ালিটিস অফ দোজ থিংস, হ্যাঁ, বা ফিচারগুলো আমরা দেওয়ার মাধ্যমে কিন্তু বর্ণনা করি। তাই বলছে আর ডেফিনেশন প্যারাগ্রাফ ইজ আ টাইপ অফ প্যারাগ্রাফ দ্যাট ডিফাইন্স দ্য এসেনশিয়াল কোয়ালিটিস অফ সামথিং। While writing a definition paragraph, you aim to inform the reader what something is by providing facts and details. মানে তুমি তার এক্সাম্পল, ফ্যাক্টস বা অন্যান্য ডিটেলস দেওয়ার মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি রিডারকে বোঝানোর চেষ্টা করো যে আসলে ওই জিনিসটা কী। যেমন এখানে দিয়েছি যে হোয়াট ইজ গ্লোবালাইজেশন, বা হোয়াট ইজ টলারেন্স, বা হোয়াট ইজ প্যাট্রিয়টিজম। এখানে প্যাট্রিয়টিজম নিয়ে কিন্তু তাকে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে। তো এখান থেকে কিন্তু তোমাদের প্যারাগ্রাফগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে? আমি তো একটা লিস্ট দিয়েই দিব, একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ লিস্ট দিয়ে দিব, কিন্তু এখান থেকে এগুলো লিখতে হবে তোমাদের, হ্যাঁ। তাহলে প্যারাগ্রাফগুলো কিন্তু খুব যে বড় লিখতে হয় তা নয়, কিন্তু তুমি যখন লিখবা ইউ হ্যাভ টু মেনটেন দিস 3 পার্টস ভেরি প্রপারলি, হ্যাঁ। তুমি যদি বড় লেখো খুব, তাহলে কিন্তু তোমার ভালো মার্ক পাওয়ার যে ইয়াটা সেটা কমে যাবে, কারণ আমরা জানি প্যারাগ্রাফ কিন্তু যে খুব বড় লিখতে হয় তা না। দে মাস্ট হ্যাভ সাম পার্টিকুলার লেন্থ। বলা হয়েছে না যে এমন বড় করা ঠিক না যেটা একটা এসের মতো হয়ে যাবে একটা প্যারাগ্রাফ। কারণ কি, প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা বড় রাইটিংয়ের একটা পার্ট, সেটাই যদি এখন 2-3 পেজ হয়ে যায় তাহলে কি হবে বলো? প্যারাগ্রাফ যদি 2-3 পেজ হয় তাহলে হবে? হবে না তো। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ পার্টিকুলার লেন্থ অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস দেম। তাহলে প্যাট্রিয়টিজম কি, এই নিয়ে একটা সংজ্ঞা এবং তার সাথে বিভিন্ন ফিচারগুলো দিয়ে তাকে বর্ণনা করা হয়েছে এই জাতীয়। তারপরে কি দেখো শেষে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটারই এইভাবে টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে বডি, দেখো তারপর হচ্ছে কি কনক্লুডিং সেন্টেন্স, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা এইভাবে ইন্ডিকেট করে দিয়েছি এবং তোমাদেরকে সেইভাবেই খেয়াল করতে হবে। এরপর হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ। এবার দেখো কিছু কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো আসলে লেখার দিক থেকে সিমিলার হয়ে যেতে পারে। কেমন? কজ, আমি যদি বলি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, এটা কি এক্সাম্পল প্যারাগ্রাফ হতে পারে না বলো তো? কারণ তুমি যখন কজ দেখাচ্ছ তখন কজের কি এক্সাম্পল দেওয়া না, যে ড্রাগ অ্যাডিকশনের কজগুলো কী কী, তখন কি তুমি তো একটা একটা করে এক্সাম্পল দিবা, তাই না? তাহলে দেখাচ্ছে কিছু কিছু প্যারাগ্রাফের কিন্তু মানে কি বলবো, ওই ফিগার একই রকম হবে, কিন্তু তোমার তাদের টপিক বা তাদের হচ্ছে ডিসকাশনের যে ফোকাস এর উপর ডিপেন্ড করে একটু ভিন্ন হতে পারে। তো আমরা যখন এক্সাম্পল প্যারাগ্রাফ বলবো তখন ওই কজ ইফেক্ট প্যারাগ্রাফও কিন্তু এক্সাম্পল প্যারাগ্রাফ হয়ে যেতে পারে, কারণ তুমি তখন কি করবা, কিছু এক্সাম্পল দিবা, কিসের, কজেস অথবা ইফেক্টের, এরকম ব্যাপারটা। তাই বলছে অ্যান এক্সাম্পল অর ইলাস্ট্রেশন প্যারাগ্রাফ ইজ সাচ আ প্যারাগ্রাফ ইন হুইচ উই ওয়ান্ট টু এক্সপ্লেইন অর ক্ল্যারিফাই সামথিং, কিসের মাধ্যমে, কোনো অবজেক্ট, কনসেপ্ট ইত্যাদি, বাই গিভিং এক্সাম্পলস related to the topic. When we illustrate, we show how something is, as we point out. When we illustrate with example, we give instances that show or prove to the readers so they can see for themselves how something is as we claim it to be. তার মানে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। যেমন হচ্ছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোন, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইন্টারনেট। এগুলো কি, এখানে কি আমি যখন লিখবো যে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ফেসবুক, তখন ফেসবুকের আমি কি দেখাবো, সুবিধা এবং অসুবিধা। তাহলে তুমি কি সুবিধার এক্সাম্পল দেবা না, যে সুবিধাগুলো কি কি, তারপরে অসুবিধাগুলো কি কি। তাহলে এগুলো কি আমাদের হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপরে লিস্টিং প্যারাগ্রাফ। স্যার, হ্যাঁ বলো। স্যার এনভায়রনমেন্ট পলিউশন এটা কি কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে পড়ে? মানে এই প্যারাগ্রাফটা অবশ্যই কজ ইফেক্টের মধ্যে তুমি নিয়ে যাবা, এটা লিস্টিং এর মধ্যে দিতে পারবা, এটা তুমি এক্সাম্পল প্যারাগ্রাফের মধ্যে দিতে পারবা, এটা তুমি ওই যে যেটা বললাম কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিতে পারবা, তাই না? এটা তুমি ডেফিনেশনের মধ্যেও দিতে পারো, যে তুমি যদি এখন মনে করো যে তুমি তার কোনো কজ দেখালা না, ইফেক্ট দেখালা না, সলিউশনও দেখালা না, তুমি দেখালে ওটা কী জিনিস, হ্যাঁ, যে তুমি দেখালা যে হোয়াট ইজ পপুলেশন প্রবলেম, এটাকে তুমি কিন্তু কোনো কজও দেখাওনি, তার কোনো ইফেক্টও দেখাওনি, তার কোনো সলিউশনও দেখাওনি, তুমি জাস্ট বর্ণনা করেছো যে পপুলেশন প্রবলেম কি, এটাকে তুমি একটু এক্সপ্লেন করেছো, তখন কি জাতীয় প্যারাগ্রাফ হবে বলো তো এই জায়গায়? ওটাকে আমরা ডেফিনেশন প্যারাগ্রাফ বলবো। তাহলে আমার প্যারাগ্রাফের টাইটেল কিন্তু একই হতে পারে, কিন্তু তুমি ভিতরে কি ধরনের আলোচনা করবা সেই অনুসারে আমরা প্যারাগ্রাফের নামকরণ করতে পারবো, বুঝতে পারছো? যে তুমি আসলে, যেমন আমি এখন যদি বলি যে ড্রাগ অ্যাডিকশন, এখন যদি বলি ড্রাগ অ্যাডিকশন কি, ড্রাগ অ্যাডিকশন কি, এর আমি কারণ দেখাচ্ছি না
বা এর আমি ইফেক্ট মানে দেখাচ্ছি না, আমি শুধু বলতেছি অ্যাডিকশনটা কি, ড্রাগটা কিভাবে আমাদের অ্যাডিকশন হয়ে যায়, এটা যদি বলি তখন কি আমার ওই কজ ইফেক্ট ওর মধ্যে যাবে বলো তো? না স্যার। না স্যার, তখন ডেফিনিশন। হ্যাঁ, ডেফিনেশন হয়ে যাবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে স্যার আসলে এটা কি এক্সাম্পল বলা যেতে পারে স্যার? কোনটা। এক্সাম্পল অর ইলাস্ট্রেশন, এক্সাম্পল প্যারাগ্রাফ। আচ্ছা, সাউন্ড হচ্ছে কেন বলো তো তোমার? এক ধরনের তুমি মনে হচ্ছে মাইক্রোফোনে ঠোকা দিচ্ছ এভাবে। স্যার ওই হ্যাঁ, বাতাসের কারণে। ইলাস্ট্রেশনটা মানেই তো, ইলাস্ট্রেশনটাই তো এক্সাম্পল প্যারাগ্রাফ। হুম, যখন তুমি এক্সাম্পল দিচ্ছ কোনো কিছুর, মানে কোনো কিছুকে তুমি ডেসক্রাইব করতে গিয়ে যখন তুমি তার এক্সাম্পল দেওয়া শুরু করবা, তখন তুমি এটা এক্সাম্পল প্যারাগ্রাফ নামে চিহ্নিত করতে পারবে। ঠিক আছে? স্যার মানে স্যার ওই যে স্যার হ্যাঁ বলো। স্যার মানে প্যারাগ্রাফ স্যার যেমনই হোক না কেন সেটা বিভিন্ন ধরনের ফিচারের মধ্যে পাওয়া যায় স্যার এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, সেটা আমরা বিষয়ে বলতে চাচ্ছি যে তুমি এটাকে আসলে কি বিষয়ে ফোকাস দিবা, তাই না? সেই ফোকাসিংটার উপরে নির্ভর করবে। হ্যাঁ, আবার আবার স্যার যদি এটা স্যার তো নাম দেখি স্যার যদি নেমের স্যার উপর নির্ভর প্যারাগ্রাফ করে না স্যার? সরি বলো। হ্যাঁ, স্যার এটা তো নেমের উপর নির্ভর করে না? নেম যেরকম দিয়ে দিবে, যেরকম যদি কজ এন্ড ইফেক্টস অফ পপুলেশন প্রবলেম, তখন হ্যাঁ, একরকম, পপুলেশন প্রবলেম দিলে একরকম হবে না? ঘুরে ফিরে তো সেই একই কথা, তাই না? একই কথা না? তখন যখন তোমাকে আমি বলে দিলাম যে তুমি এই যে একটু মিউট করো, একটু মিউট করো। হ্যাঁ, আমি মনে করো এই জায়গায় তোমাকে এখন নাম দিলাম, তুমি আমি 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 ও, ওরে বাবা, এটা কার সমস্যা গো? সাব শিহাব, তোমার এটা মিউট করে রাখো। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখো, তো মিউট করে রাখো, মিউট করে রাখো, কি ব্যাপার? তোমাদের নিয়ে তো খুব বিপদ দেখতেছি। স্যার দীপা দীপা নামের মাইক্রোফোনটা অন। দীপা আছো? দীপা আছো লাইনে? একটু মিউট করে রাখো, কথা বলার পর পরই মিউট করে রাখো। আর যদি তোমার মনে হয় যে তোমার কাছাকাছি খুব সাউন্ড হচ্ছে, তাহলে তোমার কথা বলারই আপাতত দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে, কারণ তোমার এই কথা আমাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, স্যার আপনার কথা কাটা কাটা আসছে স্যার। হ্যাঁ, সেটা তোমাদের নেটওয়ার্কের জন্য। সবার কাছে যদি আমার কথা কাটা কাটা যায়, তাহলে আমার নেটওয়ার্কের সমস্যা। আর যদি মনে হয় তোমার স্যার সিঙ্গেল ঠিক নেট আছে হচ্ছে, স্যার। হ্যাঁ, তাহলে সেটা। আমি বললাম ড্রাগ অ্যাডিকশন, এই প্যারাগ্রাফটা কি জাতীয় প্যারাগ্রাফ হিসেবে লিখবো আমাকে এবার বলো। ডেফিনেশন। স্যার কজ এন্ড ইফেক্ট কজ এন্ড ইফেক্ট হবে। ডেফিনেশনও দেওয়া যায়। তাহলে এখন তুমি স্যার আমরা ডেফিনেশন দিয়ে কজ এন্ড ইফেক্ট দিই। একটা জিনিসের মধ্যে যদি তুমি সব দাও, তাহলে তো সেটা প্যারাগ্রাফ হবে না, হবে? প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে কয়টা টপিক নিয়ে কথা বলে ডেফিনেশন বলো? একটা প্যারাগ্রাফে কয়টা একটা স্যার, টপিক নিয়ে কথা বলে? একটা টপিক নিয়ে কথা হয়, একটা, তাই না? সিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেল টপিক। হ্যাঁ, তাহলে সেটা যদি হয়, তাহলে তুমি এখন কি হিসাবে দেখাবা? তোমরা বললা যে নাম দিয়ে বোঝা যায়, তা তুমি এই নাম দেখে কি বুঝতে পারবে এটা কি জাতীয় প্যারাগ্রাফ, ড্রাগ অ্যাডিকশন? আচ্ছা, জি স্যার বুঝছি। এখন যদি তোমাকে বলে দেওয়া হয় যে রাইট আ প্যারাগ্রাফ অন ড্রাগ অ্যাডিকশন, অ্যাডিকশন অ্যান্ড develop it by showing the causes, তখন তুমি কি জাতীয় প্যারাগ্রাফ লিখবে বলো? স্যার কজের ইয়া কজ এন্ড ইফেক্ট, হ্যাঁ, কজেস স্যার। কজেস, তাই তো, কজ। অথবা আমি যদি রাইজ আ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ অন ড্রাগ অ্যাডিকশন, তখন তুমি কি লিখবা? তোমাকে Cause যে and কোনোভাবে effect. নির্দেশনা দিয়ে দেওয়া আচ্ছা। আর যদি শুধু বলা হয়, রাইট আ প্যারাগ্রাফ অন ড্রাগ অ্যাডিকশন, তখন তুমি কি লিখবা? ডেফিনেশন। না, তোমার যা খুশি তুমি একটাতে নিয়ে যাও, কোনো সমস্যা নেই, তুমি যা খুশি এই মানে একটাতে। উপরেরটা মানে প্যারাগ্রাফ ওই হ্যাঁ সুন্দরভাবে লেখার জন্য ডেফিনেশন দিতে পারি, তার মানে লাস্টে একটা কজ ইফেক্ট দুই একটা কারণ দিতে পারি, তাহলে না না, প্যারাগ্রাফটা দেখতে জগা আরো খিচুড়ি সুন্দর করা যাবে দেখাবে। না, কোনো জগা খিচুড়ি করবে না। এই জগা খিচুড়ি শিখছো বলে তো সমস্যাটা। একটা জিনিস ধরো, একটা প্যারাগ্রাফে একটা জিনিস নিয়ে ডিল করো, ঠিক আছে? সব দিতে গেলে আমরা ছোটবেলা থেকে এই জিনিসটা এগুলো শিখি নাই তো, এই জন্য পরীক্ষার সময় আমরা প্যারাগ্রাফ ঠিকই লিখে আসি, কিন্তু নাম্বার পাই না। হ্যাঁ, যে তুমি একদম 2 পেজ লিখে আসছো 60-এ,
বাংলা কথা, হ্যাঁ, যে একদম খাতায় সাঁইটে দিয়ে আসছি 2 পেজ 3 পেজ, এবার 10-এর ভিতরে 20 আমি পাবই, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষায় নাম্বার নাই, কারণ তুমি প্যারাগ্রাফটা আসলে কি হিসাবে লিখছো তা পরে এক্সামিনার ধরতেই পারেনি। হবে বলো? তুমি এইসব কমন সোর্স আছে, সেই সোর্স থেকে গাইড বই থেকে একটা মুখস্থ করে চলে গেছো, তোমার কোনো টপিক সেন্টেন্স নাই, তার ভিতরে ডেভেলপার্স বোঝা যাচ্ছে না আসলে তুমি কি বিষয় নিয়ে কথা বলছো, কনক্লুশনে তুমি সাপোর্ট দিয়ে বলনি আসলে তুমি কি হিসাবে তাকে কনক্লুড করলা, এরকম কোনো কিছুই নাই, তুমি লিখে রাখছো 2 পেজ, কাজ হবে না, নাম্বার পাবা কিন্তু এরকম পরীক্ষার সময় এসে বলবো আমি A+ পাবো, পরীক্ষার পরে আর রেজাল্ট পাওয়ার পরে বুঝবা যে স্যাররা মনে হয় নাম্বার কেটে দিয়েছে। কালকে একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে যে স্যার, এখন প্রশ্ন তোমাদের করি, অনেকের প্রশ্ন এটা হতে পারে যে পরীক্ষার সময় যদি আমরা কোটেশন দিই, হ্যাঁ, যে স্যার কোনো একজন ওর বান্ধবী নাকি বলেছে আর কি কোনো একটা কলেজের, যে স্যার আমার বান্ধবী বলছে এরকম যে সে নাকি পরীক্ষায় কম নাম্বার পেয়েছে কারণ সে যে কোটেশন দিয়েছিল এই কোটেশনের দাড়ি মানে ফুল স্টপ কমাতে ভুল হওয়ার কারণে কোটেশন পুরোটা কেটে দিয়েছে এবং আরও অতিরিক্ত 2 মার্ক কেটে নিয়েছে। এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? না স্যার, তোমার কোটেশন ভুল হলে তোমার কোটেশন কেটে দিবে, তাই বলে অতিরিক্ত আবার 2 মার্ক কেটে নিবে এমন কোনো যুক্তি আছে? হ্যাঁ, তাহলে তো তুমি কোটেশন দিবাই না যে আমার বাড়তি 2 মার্ক হারানোর আমার ইচ্ছাই নাই এবং একটা ফুল স্টপ ভুল হয়েছে, একটা কমা ভুল হয়েছে বলে পুরো কোটেশনটা কেটে দিবে, এরকমটা আমি টিচার হিসেবে কখনো শুনিনি বা স্টুডেন্ট হিসেবে শুনিনি। তো এরকম যদি তোমাদের মনোভাব হয় যে কাউকে তুমি ঢপ মারার জন্য বলে দিলা যে কম নাম্বার পেয়েছে এই কারণে, আর সে কি করে বুঝলো যে তার ফাইনাল পরীক্ষায় কম নাম্বার পেয়েছে কারণ সে কোটেশনে ফুল স্টপ এবং কমা ভুল করেছিল এবং স্যাররা আরও 2 মার্ক কেটে নিয়েছে, সে কি করে বুঝলো বলো তো? সূক্ষ্ম স্যার খাতাতে। সে কি করে বুঝলো, মানে সেই স্টুডেন্টটা কি করে বুঝলো যে আমার ওই 2 মার্ক কেটে নিয়েছে বলেই আমার খারাপ রেজাল্ট হয়েছে? তাকে কি খাতা দেখানো হয়েছে? তাকে দেখানো হয়নি নিশ্চয়ই। তো এই জন্য বললাম যে আমরা শিখছি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, যে এইখানে দেখো আমি কিভাবে আলোচনা করেছি, একটাতে আমি ডেফিনেশনও দিতে পারি, কজও দিতে পারি, ইফেক্টও দিতে পারি, আবার কজ ইফেক্ট দুটাই দিতে পারি। আবার এটাতে শুধু আমাকে কজ দেখাতে বলা হয়েছে, এখন আমাকে বলেই দিয়েছে তুমি কজ দেখাবা, তুমি যদি এখন ইফেক্ট দেখাও তাহলে কি নাম্বার দিবে? যে তুমি কজ ইফেক্ট দুটাই দেখিয়ে বিশাল করে লিখছো, নাম্বার হবে? না স্যার। বলো। আবার এখানে বলছে কি রাইট আ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ অন, তখন তুমি কজ ইফেক্ট দেখাও, তুমি শুধু দেখাচ্ছে শুধু ইফেক্ট দিয়ে রাখছো, কজ তুমি দেয়ও নি ওর ভিতরে, ড্রাগ অ্যাডিকশনের কারণ না দিয়ে শুধু এর খারাপ ইফেক্ট দিয়ে রাখছো, তাহলে কি হবে বলো? এগুলো ভাবতে হবে যে তুমি যদি একটা ড্রাগ অ্যাডিকশন প্যারাগ্রাফের মধ্যে 10টা যদি ডেভেলপার দাও, মানে 10টা যদি সেন্টেন্স দাও, ডেভেলপার্স দাও, তাহলে 5টা থাকতে হবে কজ, 5টা থাকতে হবে ইফেক্ট, অথবা হতে পারে যে না 3টা দিলা কজ 7টা দিলা ইফেক্ট, বা হচ্ছে তুমি 7টা দিলা কজ 3টা দিলা ইফেক্ট, ঠিক আছে, কিন্তু তোমার কজ ইফেক্ট বলার পরেও তুমি দেখাচ্ছে একটা কজও দাওনি, শুধু ইফেক্ট দিয়ে রাখছো, অথবা দেখাচ্ছে ইফেক্ট দাওনি শুধু কজ দিয়ে রাখছো, তাহলে তো হবে না। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে, যদিও এই বিষয়গুলো বলে দেয় না ফাইনাল পরীক্ষাগুলোতে, কিন্তু আমাদেরকে এগুলো শেখা উচিত যে আমি যখন একটা প্যারাগ্রাফ লিখবো তখন যাতে আমি একটা নির্দিষ্ট পার্টিকুলার টপিক নিয়ে কথা বলি, কারণ উই মাস্ট হ্যাভ আ টপিক সেন্টেন্স ইন মাই প্যারাগ্রাফ, দেয়ার মাস্ট বি অ্যাটলিস্ট 8 to 10 সেন্টেন্স ফর ডেভেলপার্স অ্যান্ড 1 সেন্টেন্স ফর কনক্লুডিং সেন্টেন্স। হ্যাঁ, তাহলে যদি আমি কনক্লুডিং সেন্টেন্স না দিই, মনে করো আমি কনক্লুডিং সেন্টেন্স দিলামই না, তাহলে আমার প্যারাগ্রাফ কি কমপ্লিট হবে বলো তো? হবে না তো, কারণ কি there are 3 important parts, vital parts, essential parts of a paragraph, and they are topic sentence, developers and concluding sentence। আমি বিশাল করে ডেভেলপার দিতে আমার সময় নেই, আমি কনক্লুডিং সেন্টেন্স দিতে ভুলে গেছি, আমার দেওয়াই হয়নি, তাহলে নিশ্চয়ই তুমি 2-1 মার্ক কম পাবা, কিছু হলেও তুমি কম পাবা, কারণ তুমি তোমার প্যারাগ্রাফ শেষই করনি। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে একটু সাবধান হতে হবে এবং টাইম মেনটেন করে লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এবার আমরা চলে এসেছি লিস্টিং প্যারাগ্রাফ। লিস্টিং প্যারাগ্রাফ কি? ওই যে বললাম যে আমরা যেখানে লিস্ট করবো, যেমন যে এই প্যারাগ্রাফটা কি আমরা বলতে পারি না কজেস অফ চাইল্ড লেবার, তাহলে এটা কি জাতীয় প্যারাগ্রাফ হবে বলো তো? প্রথমত কজ প্যারাগ্রাফ। তার বলছি কজেস অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ, এখানে কি জাতীয় প্যারাগ্রাফ হবে? প্যারাগ্রাফ। কোয়ালিটিজ অফ এ গুড টিচার, এখানে কি দিব আমি? এক্সাম্পল প্যারাগ্রাফ, ভালো কোয়ালিটি আছে। তাহলে এক্সাম্পল প্যারাগ্রাফ। কিন্তু এই কজ, ইফেক্ট, এক্সাম্পল এইগুলোই আমরা লিস্টিং প্যারাগ্রাফও বলতে পারি, কারণ কি করব আমরা এই কজগুলো এখানে লিস্ট করব,
যে 10টা কজ দেখাবো বা 5টা ইফেক্ট 5টা কজ দেখাবো বা কোয়ালিটি 5টা কোয়ালিটি মানে দেখাবো, এরকমভাবে যখন আমি লিস্ট করছি এবং লিস্টিংয়ের কানেক্টরগুলো হবে হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এরকম এই জাতীয় যদি হয়ে থাকে, তাহলে সেই প্যারাগ্রাফকে কজ ইফেক্ট প্যারাগ্রাফ হলেও আমরা ওকে লিস্টিং প্যারাগ্রাফও বলতে পারি। ঠিক আছে, তাই বলছে a listing paragraph is a paragraph containing different ideas that all connect to one main idea. In fact, a listing paragraph consists of the same or similar ideas or items. কারণ কি তুমি শুধু দেখাচ্ছ কি কজেস, তাহলে তুমি 10টা কজ দেখাই দিলা। এখন লিস্টিংয়ের মধ্যে যদি তুমি কজ দেখাতে গিয়ে মাঝখানে 2টা ইফেক্ট দিলা, তারপরে আবার কজ দিলা, আবার ইফেক্ট দিলা, আবার কজ দিলা, এরকম এলোমেলো করলে কিন্তু হবে না। যখন বলছে কজ অ্যান্ড ইফেক্ট, তাহলে তুমি প্রথমে 5টা কজ দেখাও, তারপরে 5টা ইফেক্ট দেখাও। কিন্তু তুমি যদি এখন হ্যাপাজার্ড ওয়েতে লেখো যে একটা কজ, 2টা ইফেক্ট, আবার 3টা কজ, আবার 5টা ইফেক্ট, এইভাবে তুমি দিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু বিষয়টা হ্যাপাজার্ড হয়ে যাবে। ধারাবাহিকতা লাগবে। ধারাবাহিকতা হতে হবে, এগুলো কিন্তু শিখতে হবে। ভালো মার্ক পেতে হলে বেশি কিন্তু লেখা লাগে না, অল্প লেখাতেই ভালো মার্ক হয়ে যায়। কিন্তু হ্যাপাজার্ডলি লিখলে পারে তুমি যত পেজি লেখো ভালো মার্ক পাওয়া সম্ভব না। হ্যাঁ, ইট ইজ পারহ্যাপস ইজিয়েস্ট to think of this as the firstly, secondly, thirdly ইত্যাদি প্যারাগ্রাফ। হ্যাঁ, a key to making them work is to make sure that different ideas connect to one central idea. অতএব তুমি এরকম ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এরকমভাবে তুমি যত তথ্যই দাও না কেন, তোমার আইডিয়া কয়টা প্যারাগ্রাফের, সেন্ট্রাল আইডিয়া কয়টা, একটা। ওই সেন্ট্রাল আইডিয়াতে কানেক্টেড হতে হবে বা রিলেভেন্ট হতে হবে, তাই না? যেমন হচ্ছে কোয়ালিটিস অফ এ গুড টিচার, তাহলে কোয়ালিটিস অফ এ গুড টিচার দেখাতে গিয়ে আমরা করবো কি একজন টিচারের গুড কোয়ালিটিগুলো এখানে আমরা পরপর দেখিয়ে দেব। ঠিক আছে না? হ্যাঁ, এখানে একটু তোমরা পড়ে নিবা। এরপর হচ্ছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ। তাহলে ডেফিনেশন প্যারাগ্রাফ হচ্ছে জাস্ট টু ডিফাইন অর হাউ সামথিং ইজ, এটাকে ন্যারেট মানে ডেসক্রাইব করা। আর ক্লাসিফিকেশন মানে কি বলতো, সেখানে কি করব আমরা ক্লাসিফিকেশনের মধ্যে ইন্ট্রোডিউস না, শ্রেণী বিভাগ দেখাবো, মানে একটা জিনিস কত ধরনের হয়, তাই না? ক্যাটাগরি দেখাবো আমরা, একটা জিনিস কত ধরনের হয় সেটা, বুঝতে পারছো? যেমন আমরা অফ স্টাডি পড়ছিলাম না, অফ স্টাডি পড়ছি, জি স্যার। ফ্রান্সিস বেকন কয় ধরনের বইয়ের কথা বলেছেন? বই কয় ধরনের হতে পারে? তিন ধরনের। যে কিছু বই আছে যেগুলো আমাদেরকে কি করতে হবে, জাস্ট টেস্ট নিয়ে ছেড়ে দিতে হবে। কিছু বই আছে কি করতে হবে আমাদের, হ্যাঁ, হজম করে ফেলতে হবে। কিছু বই আছে আমরা দেখা যাচ্ছে জাস্ট ডেপুটি রেখে কাউকে দিয়ে পড়াই নিয়ে তার জাস্ট কন্টেন্টগুলো বা জিস্টগুলো আমরা নিতে পারি এইভাবে। তাই যেমন ধর্মের শ্রেণী বিভাগ আছে, তাই না? তারপর হচ্ছে সাহিত্যের শ্রেণী বিভাগ আছে, মানে যেখানে আমরা শ্রেণী বিভাগের কথায় আসবো বা যেখানে আমি যে প্যারাগ্রাফে আমি শ্রেণী বিভাগ শো করব সেটাকেই আমরা ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ বলবো। যেমন তারপর হচ্ছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ ইজ আ টাইপ অফ এক্সপোজিটরি প্যারাগ্রাফ। দেখো এখানে আবার বলা হচ্ছে কিন্তু দিস ইজ আ কাইন্ড অফ এক্সপোজিটরি প্যারাগ্রাফ বিকজ ইউ আর গোয়িং টু শো সাম ক্লাসিফিকেশন অর টাইপ অর ক্যাটাগরিজ অফ সামথিং হুইচ আর কমপ্লিটলি আননোন টু আদার্স। যেটা হয়তো অন্যের কাছে অজানা ছিল সেটাকে তুমি এক্সপোজ করে দিচ্ছ, তাই না? তার ক্যাটাগরি শো করার মাধ্যমে। দ্যাট বিগিনস উইথ আ টপিক সেন্টেন্স দ্যাট ইন্ট্রোডিউস আ ক্যাটাগরি। The other sentence in the paragraph clarifies similarities and differences of items that in that category. This kind of paragraph mainly defines a subject clearly and categorizes it into different types of types or classes. কেমন? Types of literature অথবা types of religion, kinds of books, এই বিষয়গুলো। মনে করো এখন দেওয়া আছে বুকস, এখন এইটাকে তুমি কি প্যারাগ্রাফ হিসেবে আসলে লিখবা? জাস্ট বলা হলো কি রাইট আ প্যারাগ্রাফ অন বুকস। কি দিবা এই জায়গায় আসলে? এর কারণ দেখানো যায়? বুকসের কোনো কারণ আছে, কোনো ইফেক্ট আছে, কোনো সলিউশন আছে? না। তাহলে আমি কি দিব এই জায়গায়? ডেফিনেশন হয়। হ্যাঁ, বইয়ের ডেফিনেশন দেওয়া যায়। বইয়ের ইম্পর্টেন্ট মানে গুরুত্বটা কি, কত ধরনের বই গুরুত্ব আছে কেমন, এখানে ক্যাটাগরি পড়লে সুবিধা, হচ্ছে এর যে গুড ইফেক্ট গুলো তুমি দেখাতে পারো বা বই পড়ার যে মানে কি কত ধরনের বইয়ের বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো দেখাতে পারো এরকম। তার মানে তুমি একটা ফোকাস পয়েন্টে যাবে। তাহলে আমরা প্রধানত এখানে ফোকাস করতে পারি যে কী কী ধরনের বই আছে। আমরা জানি যে বইয়ের বিভিন্ন ধরনের আছে, তাই না? সেটা হচ্ছে পারে সায়েন্স, আবার সায়েন্সের মধ্যে আরও বিভিন্ন ধরনের আছে, সেটা লিটারেচার আছে, সেটা কমার্সের আছে, তারপর যে মানে বইয়ের ধরনের শেষ নেই। তার মানে আমরা বুঝতে পারছি বুকসটাকে আমরা সবচেয়ে ভালোভাবে মানে কি ডেভেলপ করতে পারি কিসের মাধ্যমে? তার ক্লাসিফিকেশন শো করার মাধ্যমে। আমরা কজ ইফেক্ট বা সিমিলারিটি বা ডিসিমিলারিটি বা ডেফিনেশন
এইগুলো দিয়ে কিন্তু একে আমরা ডেভেলপ করতে পারবো না। সুতরাং প্যারাগ্রাফের টাইটেলটা দেখে অনেক সময় আমরা বলতে পারবো, কিন্তু আমাকে ভিতরে কি দিচ্ছি সেটার উপরে আমরা প্রধানত ধরে নিব যে এই প্যারাগ্রাফটা আমি কিভাবে ডেভেলপ করছি। বলছে বুকস আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেসেসিটিস অফ লাইফ বিকজ দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এডুকেশন। অ্যাট ফার্স্ট বুকস ওয়ার মেড আপ অফ উড অ্যান্ড অলসো ফ্রম অ্যানিমেল স্কিন। দিস গট ইম্প্রুভিং ডে বাই ডে অ্যান্ড টুডে উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ বুকস। এখান থেকে আমাদের শুরু হয়ে গেল, যেটা আমরা ক্যাটাগরি শো করার মাধ্যমে ডেভেলপ করব। এরপর তুমি ক্যাটাগরি শো করতে থাকলা বিভিন্ন ধরনের। এইবার হচ্ছে প্রসেস প্যারাগ্রাফ। প্রসেস প্যারাগ্রাফটা কি বলতো? হোয়াট ইজ প্রসেস প্যারাগ্রাফ? প্রসেস বলতে কি বোঝায়? স্যার প্রক্রিয়া। মানে কোনো কিছু সিকোয়েন্স অফ কিভাবে হয়। ডুইং সামথিং। হ্যাঁ, মানে কোনো কিছু কিভাবে হয়, যেমন মেকিং আ কাপ অফ টি, হ্যাঁ, হাউ টু বি আ গুড স্টুডেন্ট, হাউ টু ফিনিশ দ্য ওয়ার্ক প্রপারলি, তাই না, হাউ টু মেক মানে কি হাউ টু প্রিপেয়ার ইউর সেলফ অন সামথিং। এরকমভাবে তুমি যখন কোনো কিছুর প্রক্রিয়া দেখাবা, কোনো কিছু কাজটা কিভাবে করতে হয় সেটার যে স্টেপগুলো দেখাবা, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রসেস প্যারাগ্রাফ, তাই না? বলছি প্রসেস প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্সেস দ্যাট টেলস দ্য সিকোয়েন্স অফ ডুইং সামথিং। সিকোয়েন্স ধারাবাহিকতা, হ্যাঁ। তার বলছে আ প্রসেস প্যারাগ্রাফ কনসিস্ট অফ আ সিরিজ অফ কানেক্টেড স্টেপস। এখানে মেনলি কিছু স্টেপস দেখানো হয়, যে স্টেপসগুলো আমাকে লজিক্যালি কিন্তু মানে কি ক্রনোলজিক্যালি কিন্তু অর্ডারে আমাকে কাজগুলো করতে হবে, এলোমেলো করলে কাজটা হবে না। The steps must be logical and are often chronological in order. Actually, a process paragraph either describe how to perform a certain task or describe the process of something happening. কেমন, যেমন হাউ টু বি আ গুড স্টুডেন্ট, হাউ টু মেক আ কাপ অফ টি, হাউ টু মেনটেন আ গুড হেলথ, এইগুলো হচ্ছে আমাদের প্রসেস প্যারাগ্রাফ। যেমন হাউ টু মেনটেন আ গুড হেলথ, এখানে দেখানো হয়েছে যে আমাদের কী কী কাজ করতে হবে। কেমন দেখো, বলা হচ্ছে ইন অর্ডার টু মেনটেন গুড হেলথ আ ম্যান হ্যাজ টু ডু সার্টেন থিংস, কিছু কাজ করতে হয়। কেমন এইবার, at first he has to eat a balanced diet regularly in time, then he should always drink enough safe water, he should go to bed early and rise early in the morning, next he should always enjoy a sound sleep and take a rest properly, he also should take exercise regularly in time, physical exercise keeps our body strong and fit for hard work, it also keeps our health free from diseases, besides he should always put on clean dress। দেখো কি আমরা একটা করে কি দেখাচ্ছি না যে ওয়ে হোয়াট আর দ্য ওয়েজ অফ মেনটেনিং গুড হেলথ, এইভাবে যখন আমরা দেখাবো সেটা হয়ে যাবে কি প্রসেস প্যারাগ্রাফ। এবার হচ্ছে প্রবলেম সলিউশন প্যারাগ্রাফ। প্রবলেম সলিউশন কি, নাম তো বলেই দিয়েছে যে তুমি একটা প্রবলেম দেখাবা, তারপর তুমি সেটার সলিউশন দেখাবা। যদি আমি বলি পপুলেশন প্রবলেম, এটা তুমি কি দেখাবা? পপুলেশন প্রবলেম কি জাতীয় প্যারাগ্রাফ হতে পারে বলো তো? আমি যদি শুধু বলি পপুলেশন প্রবলেম, তখন কি কি হতে পারে? ডেসক্রাইব করো স্যার, ডেসক্রাইব। সেটা তো অবশ্যই সবই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, মনে করো শুধু ন্যারেটিভ বাদ দিলে পারে। তাহলে পপুলেশন প্রবলেম, ওয়াও, এটা যদি তোমাকে এখন প্যারাগ্রাফ দেওয়া হয় যে জাস্ট পপুলেশন প্রবলেম, তখন কি কি প্যারাগ্রাফ হতে পারে সে বলো তো? কজ, আমরা প্রথমত ডেফিনেশন বলতে পারি, তাই না? ডেফিনেশন হতে পারে, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ হতে পারে, তাই না? তারপরে কি কি হতে পারে? লিস্টিং হতে পারে, তাই না? আমরা এখানে যেহেতু কজ ইফেক্টের লিস্ট দেখাবো সেটা হতে পারে। প্রবলেম অ্যান্ড সলিউশন হতে পারে, মানে প্রবলেম দেখালে আমরা সলিউশন দেখাবো, তাই না? এইভাবে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ। এখন তুমি কি জাতীয় জিনিসগুলো ওর সাথে ইনপুট করবা, কি কি দিবা, তোমার টপিক সেন্টেন্সটা কি হবে, মেইনলি তোমার প্যারাগ্রাফটা কেমন হবে সেটা নির্ধারণ করে দেয় হচ্ছে টপিক সেন্টেন্স। যেমন আমি যদি এখন এই প্যারাগ্রাফ, স্যার আইডি নাম্বার কোন? হ্যাঁ আচ্ছা, কয় মিনিট আছে আর? 9 মিনিট স্যার। আচ্ছা, তাহলে আমি একটা টপিক সেন্টেন্স লিখি পপুলেশন প্রবলেম দিয়ে। মনে করে বললাম এই যে টপিক সেন্টেন্সটা দিলাম, বলো এখানে তুমি কি জাতীয় প্যারাগ্রাফ হবে পপুলেশন প্রবলেমটা? প্রবলেম
না ভালো করে দেখো, causes causes, cause. It has শুধু স্যার become a cause, তাই burden তো? for different causes. হ্যাঁ, বিভিন্ন কারণে এটা একটা মানে বোঝা হয়ে গেছে আমাদের কাছে। তো এটা কি জাতীয় প্যারাগ্রাফ? আমার কিন্তু টপিক সেন্টেন্সে আমি কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছি যে দিস উড বি আ কজ প্যারাগ্রাফ। হুম, আবার যদি আমি টপিক এটাকে সেন্টেন্সটাই মূল স্যার, হ্যাঁ ওটা যদি আমি দেখি একটু দীর্ঘ কথা। বাড়িয়ে দিই, আমি যদি বলি ইট হ্যাজ বিকাম আ বার্ডেন ফর ডিফারেন্ট কজেস অ্যান্ড, তাই তো, অ্যান্ড কি করছে, অ্যান্ড ক্রিয়েটিং us তাহলে এখানে কি হলো এখানে বলো তো? cause and effect হ্যাঁ, স্যার এখন আমি কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট, কারণ আমার টপিক সেন্সের ভিতরে আমি বলে দিয়েছি যে এটা আমার কজ অ্যান্ড ইফেক্ট, নেগেটিভ ইফেক্ট। তাই তো? হ্যাঁ, তাহলে তুমি আগে প্রথমে কজ দেখাবা, তারপর ইফেক্ট দেখাবা। এখন কিভাবে লিখতে হয় সেটা আমরা আলোচনা করবো পরে। তো এইভাবে আমরা কিন্তু কজ ইফেক্ট প্যারাগ্রাফ, মানে আমার টপিক সেন্টেন্স আমাকে বলে দিবে আসলে যে আমি কোন ওয়েতে এটাকে আলোচনা করব, বা আমি কোন মানে নামটা ধরে নয়, আমার টপিক সেন্টেন্সটা আমাকে লিড করবে। বলছে না কন্ট্রোলিং আইডিয়া, যে টপিক সেন্টেন্স কন্টেইনস দ্য কন্ট্রোলিং আইডিয়া হুইচ অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য রাইটার ইন হুইচ ওয়ে হি উইল ডিসক্রাইব দ্য টপিক। হ্যাঁ, a problem solution paragraph identifies a problem or problems and recommends a plausible solution। তাহলে প্রবলেম কেন, এখানে কি এই যে প্রবলেম সলিউশন প্যারাগ্রাফে কি আমরা কোনো কজ ইফেক্ট আনবো বলো তো? না আনবো স্যার, কি? এখানে কি কি আসবে? প্রথমে শুধু প্রবলেম আসবে এবং প্রবলেমটা সলিউশন আসবে। প্রবলেমটা কেন, তার ইফেক্টগুলো কি কি, এখানে কিন্তু এগুলো আনা যাবে না। ঠিক আছে তো? ইট ইজ সিমিলার টু দ্য ওয়েজ টু কজ ইফেক্ট প্যারাগ্রাফ, এটা অনেকটাই কজ ইফেক্ট প্যারাগ্রাফের মতোই, তাই না? তাই বলছে এটা স্যার হ্যাঁ, যে আর সলিউশন প্যারাগ্রাফ এখানেও তিনটা পার্ট থাকবে। টপিক সেন্টেন্সে আমরা সলিউশনটাকে দিব, এই সরি সলিউশন টু প্রবলেমটাকে ইন্ট্রোডিউস করবো যে আমি এটা আলোচনা করতে যাচ্ছি, বডিতে আমরা প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করবো, এবং শেষে গিয়ে রিডারদেরকে বলবো উই শুড টেক অ্যাকশন, নাকি? যেমন লোডশেডিং। লোডশেডিং কি, প্রথমে একটা প্রবলেম বলবো, কজ ইফেক্ট দেখালাম না যে লোডশেডিং একটা প্রবলেম, আসলে এটা একটা প্রবলেম। এরপর আমরা দেখাবো কি সলিউশনের জন্য কি কি ওয়ে থাকা দরকার বা কি কি বিষয় আছে সেগুলো। আচ্ছা, আমি একটু আইডি নাম্বারগুলো নিয়ে নিই তোমাদের। তোমাদের কাছে বারবার বিশেষ অনুরোধ থাকবে, হ্যাঁ, যে আমি যেহেতু দূরে আছি, আমি কিন্তু যেগুলো সরাসরি যখন পড়াতাম আমি কিন্তু বারবারই নিষেধ করেছি যে তোমরা কোনো বাংলা ট্রান্সলেশন বই ব্যবহার করবে না। ঠিক আছে? কারো কাছে কি আছে নাকি ট্রান্সলেশন? বাংলা ট্রান্সলেশন বইও আছে স্যার, জানতাম হ্যাঁ, না। যে বাংলা ট্রান্সলেশন আছে আছে হ্যাঁ আছে না তোমার কাছে? স্যার না না স্যার। হ্যাঁ, আমি এক সময় কি করেছিলাম, একটা স্টুডেন্টের বই নিয়ে পুরো ছিঁড়ে ফেলছিলাম ওইটা, যে তোমার দরকার ইংরেজি পড়ার দরকারই নাই, কিন্তু দয়া করে তুমি বাংলাটা পড়ো না। না পড়ো, আচ্ছা আচ্ছা কারণ তুমি ইংরেজি পড়লে যে 60% মানে 50% বুঝবা, ওই 50% তোমার যতখানি উপকারে লাগবে, তোমার বাংলা পড়ে 100% বুঝেও তোমার কোনো উপকারে লাগবে না। ঠিক আছে? গল্প পড়ে স্যার বাংলা হ্যাঁ বলো। অর্থ বাংলা আর অর্থ সহ মনে থাকে, এই জন্য মনে থেকে তো লাভ পড়তাম। নাই, তাহলে তুমি তো বাংলার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ। তুমি যদি শুরুতেই বাংলার উপর ডিপেন্ডেন্ট হয়ে বাংলা মনে রাখো, তাহলে তোমার ইংরেজি পড়তে তো ভালো লাগবে না। তাহলে তুমি ইংরেজি রাখলে 5 বার পড়ো, সেটা তো সমস্যা না। তোমার কি মনে রাখা উদ্দেশ্য? আর বলো। আমি আসছি, শিয়াব আসছি, আমি পরে কথা বলছি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি মোসাম্মদ হাদিয়াকে বলতেছি। তুমি মানে তোমার কি উদ্দেশ্য গল্প জানা? বলো তো, ইংরেজি সাহিত্য পড়ার উদ্দেশ্যটা কি? গল্প জানা? স্যার ইংলিশ সাহিত্য শেখা স্যার। হ্যাঁ, তোমার আলটিমেটলি কোন ইংরেজি জিনিসটা কাজে লাগবে? আলটিমেটলি কোন জিনিসটা কাজে লাগবে বলো? গল্পটা, যে শেক্সপিয়ারের কয়টা সন্তান শিখতে ছিল, পারবো। তার চরিত্রগুলো কি ছিল, এটা কি তোমার উদ্দেশ্য? নাকি ইংরেজি ওয়ার্ড শেখা, ইংরেজি শেখা এটা? ইংরেজি ওয়ার্ড শেখা। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো তুমি গল্প মনে রাখার জন্য বাংলা পড়তেছো, ইংরেজি ধারে কাছে যাচ্ছ না, তুমি কতদিন পড়বা বাংলা? তাহলে তো তুমি তো বাংলার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলা, তুমি তো সাহসই পাবা না ভিতরে ঢুকতে ইংরেজি। কারণ যতবার ঢুকবা তোমার ওই নতুন নতুন ওয়ার্ড আসবে আর তুমি কুপকাত হয়ে যাবা। তোমার কাজ হচ্ছে প্রতিদিন নতুন নতুন ওয়ার্ডের সম্মুখীন হওয়া, ওয়ার্ডগুলোর মিনিংগুলো পড়তে পড়তেই শিখে নেওয়া, এটা তোমার উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্য বাদ দিয়ে তোমাদের কাজ হয়ে যাচ্ছে কি, যে স্যার গল্প মনে রাখতে সহজ হয়,
গল্প তো তোমার সাহিত্য পড়ার উদ্দেশ্য না, তাহলে তুমি বাংলা সাহিত্য পড়লেই পারতা। তাই নয় কি? যদি তোমার গল্প জানাই উদ্দেশ্য হয়, তুমি তো বাংলা সাহিত্যে অনেক গল্প জানতে পারতা, তাহলে বাংলা সাহিত্য পড়ো, সমস্যা কি? একটু মনে রাখো যে তোমার মেইন পারপাসটা কি ইংরেজিতে পড়ার, মেইন পারপাসটা কি, একদম মেইন পারপাসটা কি বলো। সাহিত্য যদি পড়তে তুমি তো বাংলাও পড়তে পারতো, আরবি সাহিত্য আছে, বাংলা সাহিত্য আছে, তো তোমার সাহিত্য পড়াও কিন্তু মূল উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে কি, ইংরেজি নিউ ওয়ার্ডস। ভাষাটাকে, হ্যাঁ ইংরেজি ভাষাটাকে নিয়ন্ত্রণ করা, তারপরে সাহিত্য পড়া। কিন্তু তুমি যদি ভাষাটাকে পাশ কাটিয়ে তুমি সাহিত্য পড়তে যাও, তাহলে তো তোমার অবস্থানটা তুমি গুছিয়ে পাবা। তুমি যদি ভালো রেজাল্টও করো, তাও দেখা যাচ্ছে আলটিমেটলি ওটা তুমি কাজে লাগাতে পারছো না। হ্যাঁ, যে কিছু সেট কোশ্চেন মুখস্থ করে যাচ্ছ, মিলন স্যার হেভি কোশ্চেন দেয়, একদম কোনো পড়াপড়ির দরকার নেই, কোশ্চেনগুলো মুখস্থ করলাম, দেখলাম কমন এসে গেছে, লিখে দিলাম, ওরে বাবা 3.10 নাম্বার পেয়ে গেছি, বিশাল ব্যাপার। কাজ হবে না, কারণ আজীবনে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি দুর্বল থাকবা, শুনে বুঝবা না, কথা বলতে গেলে ভয় পাবা, ও দেখা যাচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ আসলে কাজে দিচ্ছে না। হচ্ছে বাংলা দেখাচ্ছে স্টুডেন্ট সে ভালো কাজে দিয়ে ফেলতেছে তার ভাষাগত দিক থেকে। তাহলে বাংলার স্টুডেন্টরা বাংলায় সুন্দরভাবে কথা বলতে পারে, কিন্তু ইংরেজির স্টুডেন্টরা ইংরেজিতে ঠিকমতো কথা বলতে পারে না। হলো কাজ হলো বলো? যখন তুমি ভাইভাতে যাবা, যখন শুনবে যে তুমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তখন কি তোমাকে বাংলায় কোশ্চেন করবে? হ্যাঁ, তুমি অনার্স মাস্টার্স করে গেছো সেই জায়গায়, তোমাকে কি বাংলায় প্রশ্ন করবে বলো? অবভিয়াসলি না স্যার। তোমার সার্টিফিকেট বা তোমার যখনই বায়োডাটা পেয়ে যাবে, তুমি কোথায় স্টুডেন্ট, ইংরেজি স্টুডেন্ট, অনার্স মাস্টার ইংরেজি, হ্যাঁ একদম সাথে সাথে বাঁশ নিয়ে হাজির, হ্যাঁ মাথার উপর ফেলতে শুরু করবে। যদি বাঁশ ঠেকাতে না পারো তো ওখানে শেষ। হচ্ছে বাংলা স্টুডেন্টকে দেখার সাথে সাথে দেখবে হ্যাঁ তুমি বাংলায়, ওকে বাংলায় কোশ্চেন হবে, সে ভালো করে বুঝবে, সব কিছু ঠিক আছে। অতএব ইংরেজিটা একটু ডিফারেন্ট, একে অন্যভাবে নাও। অ্যাভেলেবেল বাংলা ট্রান্সলেশন আছে, মানে কি বলবো, এখন দেখছি কোশ্চেন আনসারের ভিতরেও বাংলা মিনিং। সেদিন একটা গাইড নিয়ে আসছিল আমাদের কাছে কলেজের, ঠিক আছে, তো সেখানে দেখছি বাংলা মিনিং পর্যন্ত দিয়ে দিয়েছে, বিশেষ করে লেকচার গাইডে। আমরা সেটা নিষেধ করেছি, যদি আপনারা এতই পারেন তাহলে বাংলায় দিয়ে দেন পুরোটা, ইংরেজি সাহিত্য পড়া বাদ দিয়ে দেন। বুঝতে পারছো? তো ঠিক আছে, এখন কেটে যাবে, আমরা আবার লিঙ্ক শেয়ার করছি। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা ছিলাম কোথায়? প্রবলেম সলিউশন। এই পর্যন্ত মোটামুটি আমরা একটু দেখলাম এখানে কি প্রবলেম দিয়েছিলাম। স্টুডেন্টস ফেলার ইন ইংলিশ, এটা কি একটা প্রবলেম না? স্টুডেন্টস ফেলার ইন ইংলিশ, এটা একটা প্রবলেম। দেখি কি বলেছে এরা। A big amount of students fail in the subject of English in our country every year. According to different public examination data, this information is so much shocking for us. এবার আমার দেখা যাচ্ছে প্রবলেম এবং কী কী করা যায় সেই সমাধান। উই নিড টু ফাইন্ড আউট দ্য রিজনস বিহাইন্ড এটা ফিক্স করতে হবে। আননেসেসারি ফিয়ার, অযথা ভয় দেখানো হয় সেটা খেয়াল করতে হবে। তারপর হচ্ছে ইংলিশ টিচার শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দ্য লেসন্স। এইভাবে দেখা যাচ্ছে সলিউশনগুলো পরপর দিয়ে গেছে। হ্যাঁ, তো বলছে বিসাইড দ্য অ্যাবভ মেনশন প্যারাগ্রাফ দেয়ার আর আদার ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফ। আরও বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আছে। তো আমরা এখানে 14 ধরনের প্যারাগ্রাফটা আলোচনা করেছি, যেগুলো তোমাদের বইয়ের সাথে রিলেশন রেখে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের কাজ হচ্ছে এই যে 3টা লেকচার আমরা পড়ার চেষ্টা করলাম, এই 3টা লেকচারকে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভাইজ দেওয়া। ঠিক আছে? রিভাইজ দিলে পারে বিষয়গুলো তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের যে কে এম আওয়ারির বইটা কি আছে না সাথে সবার কাছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে গিয়ে তোমরা যদি এখন এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট যে প্রশ্নগুলো আছে দেখবা, এর ভিতরে সব আলোচনা মেনলি হয়ে গেছে। ডেভেলপার্স কি, এখান থেকে আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, যেগুলো আমাদের মূল ওইখানে বিষয়গুলোকে দেওয়া হয়নি, কারণ প্যারাগ্রাফের বিষয়গুলোর মধ্যে আনা হয়নি। এখান থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি, যে যেমন লিঙ্কার্স কি, ডিসকার্স মার্কার্স কি, ট্রানজিশন সিগন্যাল কি, হ্যাঁ কনটেক্সট মডুলেটর কি, এই বিষয়গুলো আসলে কি আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে এগুলো আছে, কিন্তু আমরা ওইভাবে আলোচনায় আনি নাই। এখন একটু এগুলো আলাদা করে দেখার চেষ্টা করি। হ্যাঁ, যেমন ডেভেলপার্স বা টপিক সেন্টেন্সের ফাংশন এগুলো তো তোমরা পারবা, তাই না? প্রথমে আসি ট্রানজিশন সিগন্যাল আসলে কি জিনিস। ট্রানজিশন সিগন্যাল কি? আমরা একটা প্যারাগ্রাফ পড়তে গিয়ে বা যে কোনো রাইটিং পড়তে গিয়ে একটা সেন্টেন্স পড়ার পর পরবর্তী সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা পরবর্তী সেন্টেন্সটা আগের সেন্টেন্সের সাথে মিল রেখে কি হবে, বিপরীতমুখী হবে, সেটা কারণ হবে নাকি সেটা ফলাফল হবে,
নাকি সেটা বিকল্প কোনো কিছু নির্দেশ করবে? এইটাকে নির্দেশ করার জন্য যে আমরা ফ্রেজ বা হচ্ছে মাঝে মাঝে ক্লজও ইউজ করে থাকি, যেগুলো দ্বারা আমরা কি করি, একটু ট্রানজিশন করার চেষ্টা করি। ট্রানজিশন মানে কি জানো তো? ট্রানজিশন মানে কি, এটা রূপান্তর, এক জায়গা থেকে আরেক জায়গাতে অবস্থান করা বা যাওয়া। এটাকে আমরা তখন যে ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করার মাধ্যমে এই সিগন্যালটা দেওয়ার চেষ্টা করছি, সেগুলোকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন সিগন্যাল। হ্যাঁ, কেমন আমি যদি একটা প্যারাগ্রাফ থেকেও একটু পড়ে আসি এখানে। দেখো, বিশেষ করে হাউএভার বা এই জাতীয় বিভিন্ন প্যারাগ্রাফে থাকে কজেস, এই যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এইখানে দেখো তো, মনে করো এটা আমি আলোচনা করলাম যে ফ্রম অল সর্টস অফ জব অর ডেইলি লাইফ ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড টু ট্রেড অ্যান্ড কমার্স, ব্যাঙ্ক অ্যান্ড ইন্স্যুরেন্স, অফিসিয়াল জব, রিসার্চ, টেকনোলজি অ্যান্ড এডুকেশন, তাই তো, ইজ বিং অ্যাকমপ্লিশ বাই দ্য ইন্টারনেট। সব কিছুই কার দ্বারা হচ্ছে? ইন্টারনেটের দ্বারা হচ্ছে। বাট এই শব্দটা যখন আমি দিয়েছি, তখন কি আমি ইন্টারনেট সম্পর্কে পজিটিভ কথা বলবো নাকি নেগেটিভ কথা বলবো? নেগেটিভ। নেগেটিভ কথা। তার মানে এইটা হচ্ছে কিন্তু আমাকে ট্রানজিশন করে দিচ্ছে নাকি, যে আমি এখন আমার আগে যে কথাগুলো বলছিলাম তার থেকে একটু ভিন্ন কথা বলতে যাব। সে ভিন্ন কথাটা কি? দ্য ইন্টারনেট হ্যাজ সাম অ্যাবিউজেস টু। ইন্টারনেটের কিছু খারাপ দিক আছে। দ্য ইয়ং জেনারেশন স্পেন্ড আ লট অফ টাইম অন দ্য ইন্টারনেট, বিসাইডস ক্রিমিনালস কন্ডাক্ট অর রান, তাই তো, অ্যাক্টিভিটিস লাইক হ্যাকিং ওয়েবসাইট, তাই তো, এগুলো লাইক হবে। এইবার দেখো এখানে যে বিসাইড যখন শব্দটা আমি দিয়েছিলাম, তার মানে কি, বিসাইড মানে কি, আমি কি একই জাতীয় তথ্য দিব নাকি বিপরীত তথ্য দিব? পাশাপাশি। পাশাপাশি মানে কি, একই জাতীয় তথ্য আগেরটার মতোই তথ্য দিব নাকি ভিন্ন তথ্য দিব, বিপরীত তথ্য দিব? না, একই জাতীয় তথ্য। বিপরীত না, বিপরীত না তো। আমরা এখানে আগেরটার মতোই। হ্যাঁ, আমরা এখানে কি দেখাচ্ছি? অ্যাবিউজ দেখাচ্ছি, তাই না? অ্যাবিউজ মানে কি, খারাপ দিক। তাহলে আগে একটা খারাপ দিক দেখিয়েছি, তাহলে বিসাইড মানে কি, আরেকটাও খারাপ দিক আমি দেখাবো নিশ্চয়ই, তাই না? বিসাইড, মোরওভার, নট অনলি দ্যাট, ইন অ্যাডিশন, এগুলো দিয়ে কি কি মানে কি নির্দেশ করা হয়? একই জাতীয় তথ্যকে দিতে বোঝানো হয়। মানে একই জাতীয় তথ্য, তাই না? হ্যাঁ, কিন্তু যখন আমি বলছি তা সত্ত্বেও, নেভারথলেস মানে কি, তা সত্ত্বেও, তা সত্ত্বেও মানে কি, এত আগে আমি নেগেটিভ কথা বলছিলাম, এবার কি আমি নেগেটিভ কথা বলবো নাকি এবার আমি আবার নেগেটিভের পজিটিভ কথা। পজিটিভ কথা, মানে তা সত্ত্বেও মানে কি, আগে আমি বলছিলাম এর খারাপ দিক আছে, তাহলে তার খারাপ থাকা সত্ত্বেও এর এইরকমটা। তাই ইন্টারনেট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল মানে অফ ফ্লারিশ লাইফ অ্যান্ড ওয়ার্ল্ড ম্যানেজমেন্ট। তার মানে নিশ্চয়ই আমরা এখানে কি কোনো নেগেটিভ কথা বলেছি নেভারথলেসের পর? না স্যার। তখন কিন্তু আমরা পজিটিভ কথা বলেছি। তার মানে এই যে আমার যে লিঙ্কার্সগুলো, এইগুলো কিন্তু ট্রানজিশন সিগন্যাল হিসেবে কাজ করছে, যে আমি নেভারথলেস বলেছি মানেই এরপর আমি কি বলবো, মনে করো তোমার সাথে কথা বলতে বলতে আমি বললাম কিন্তু, এই যখন আমি কিন্তু বলবো তার মানে কি, তোমার কথা আমি মেনে নিব না নেব না? নেব না স্যার। নেব না, তাই না? হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো, তাই এখানে সেটাই বলছে যে ট্রানজিশন সিগন্যাল কি, যে ট্রানজিশন সিগন্যালস আর লিঙ্কিং ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট কানেক্ট our ideas and cohesion in our writing. They indicate to the reader the relationship between sentences or between paragraphs, making it easier for the reader to understand our ideas. তার মানে কি, এই যে between sentences মানে কি, এই যে এই একটা সেন্টেন্স ছিল আগে, তারপরে আরেকটা সেন্টেন্স ছিল এইটা, তার মাঝখানে একটা শব্দ বসিয়েছি। ঠিক দেখো, এটা একটা সেন্টেন্স ছিল, এই যে এটা একটা সেন্টেন্স ছিল, আবার এটা একটা ক্রিমিনাল ছিল, তার মাঝখানে এটা দিয়েছি। তাহলে এ বলতেছে আমরা সিমিলার তথ্য দিচ্ছি, এ বলতেছে না আগের থেকে আমরা ভিন্ন তথ্য দিচ্ছি। এরকমভাবে রিডারকে সিগন্যাল দিচ্ছে যে আমি কি করব এখন। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে ট্রানজিশনাল সিগন্যালস। এবার ডিসকোর্স মার্কার্স কি? ডিসকোর্স মার্কার্স হচ্ছে যে, মার্কার মানে তো বুঝো তো, মার্কার মানে কি? মার্ক করা কোনো কিছু। মার্কার মানে চিহ্নিত করা, চিহ্নিত করা মানে চিহ্ন দান করা বা একটা নির্দেশনা দান করা, যে এটা মেনলি নির্দেশ করে হচ্ছে যে এক জাতীয় তথ্য আমরা শেষ করে অন্য জাতীয় তথ্যে আমরা যাচ্ছি। মনে করো আমরা যখন বললাম না যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, এখানে আমরা দুই সেট আইডিয়া দিব কিনা বলো তো? এই জায়গায় কয় সেট আইডিয়া দিব আমরা? এই জায়গায় স্যার আরেকবার বলবেন, বুঝিনি। এই যে কজ এন্ড ইফেক্ট, এখানে আমরা কয় সেট আইডিয়া দিব? সেট হবে কয়টা আইডিয়া?
দুইটা কজ অ্যান্ড এফেক্ট। দুইটা। দুই সেট, এক সেট হচ্ছে কজ আর এক সেট হচ্ছে কি ইফেক্ট। ঠিক আছে, তো আমি যখন কজটা দিয়ে শেষ করে যখন ইফেক্টে আসব, তখন মাঝখানে কি আমাকে এমন কোনো ফ্রেজ বা ক্লজ বসাতে হবে না যেটা নির্দেশ করবে যে আমার কজ দেওয়া শেষ, এখন আমি ইফেক্ট দেওয়া শুরু করব, এরকম একটা আসবে না? হ্যাঁ, মানে এটা জি হচ্ছে স্যার। ডিসকোর্স মার্কার্স, মানে আমি যে কথাটা বলছি এই কথার জায়গাতে আমাকে নির্দেশ করবে যে না, আমি আগে যে কথা বলছিলাম সেই কথার আলোচনা শেষ, এখন আমি নতুন আলোচনায় আসছি। তো এই জাতীয় দেখুন বলছে কি ডিসকোর্স মার্কার্স আর ওয়ার্ডস আর ফ্রেজেস সাচ আর হাউএভার অর ফার্দারমোর দ্যাট প্রোভাইড আ কানেকশন বিটুইন আইডিয়াস ইন রিটেন ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু দেখো লিঙ্কার্স, এগুলো সবই কিন্তু লিঙ্কার্স। দে আর ইউজ টু ইন্ডিকেট, এইখানে খেয়াল করো, they are used to indicate that one topic has finished and a new one is beginning। তার মানে এখানে এটা নির্দেশ করে যে আমরা একটা টপিক বা একটা সেট অফ আইডিয়াস আমরা শেষ করেছি, আমরা এখন নতুন টপিকে শুরু করতে যাচ্ছি। এইরকম যে সকল কানেক্টরগুলো ব্যবহার করা হয় তাদেরকে আমরা বলি ডিসকোর্স মার্কার্স। আর লিঙ্কার্স কি, এই ডিসকোর্স মার্কার্সগুলোও লিঙ্কার্স, ট্রানজিশনাল সিগন্যালগুলোও লিঙ্কার্স। লিঙ্কার্স মানেই হলো দুই ধরনের মিনিমাম দুইটা আইডিয়া বা মিনিমাম দুটা সেন্টেন্স বা মিনিমাম দুটা প্যারাগ্রাফকে তারা কি করে কানেক্ট করে। এদের কাজ হলো জাস্ট লিঙ্ক করে দেওয়া, সেটা বিপরীতমুখী তথ্য দিয়ে হোক, সিমিলার তথ্য দিয়ে হোক, তাই না? মূল কথা হলো আমরা কি করছি, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের একটা কানেকশন তৈরি করছি। তাহলে এই যে আমরা হাউএভার বললাম, এই হাউএভারটাই কিন্তু কানেক্টর হিসাবে বা লিঙ্কার হিসাবে কাজ করবে। ঠিক আছে, এখন বলছে কি দেখো, যে লিঙ্কার্স আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট কানেক্ট ওয়ান আইডিয়া অর সেন্টেন্স অফ প্যারাগ্রাফ উইথ অ্যানাদার। দে কানেক্ট দ্য আইডিয়াস লজিকলি। তারা লজিকলি মেনলি এটা কি করে, কানেক্ট করে থাকে। হ্যাঁ, তা দেখো ইউনিটি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। কনটেক্সট মডুলেটর আসি, এটা আবার কি জিনিস? কনটেক্সট মডুলেটরগুলোও কিন্তু এই লিঙ্কার্সের মতোই, কিন্তু পার্থক্য হলো দেখো তো লিঙ্কার্সগুলো কি সেন্টেন্স হয় নাকি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ হয়, কোনটা? ওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। ডিসকোর্স মার্কার্স হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, ট্রানজিশনাল সিগন্যালও হচ্ছে কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। কিন্তু কনটেক্সট মডুলেটর কি জিনিস? দেখো কনটেক্সট মডুলেটর মেইনলি হচ্ছে দেখো সেন্টেন্সেস। কনটেক্সট মডুলেটরস আর সেন্টেন্সেস দ্যাট প্রোভাইড আ স্মুথ ট্রানজিশন। এটাও দেখো ট্রানজিশন কিন্তু বিটুইন টু সেটস অফ আইডিয়াস। এখানে ওই দুই ধরনের আইডিয়া। It is through a context modulator the writer passes from one group of developers to the other। তাহলে ওই যে আমরা এখানে যে আলোচনা করছি কয় সেট আইডিয়া, কজ সেস অ্যান্ড ইফেক্ট দেখাবো, তাই না? তাহলে কজ অ্যান্ড ইফেক্ট, তাহলে আমি প্রথম এক সেট আইডিয়া দেওয়ার পর যখন আমি দ্বিতীয় আইডিয়াতে প্রবেশ করব, তখন আমি শুধু লিঙ্কার্স নয় বরং একটা যে ক্লজ ব্যবহার করবো, একটা সেন্টেন্স ব্যবহার করব, যে সেন্টেন্সটা ব্যবহার করার মাধ্যমে আমি বুঝিয়ে দিব যে আমি এখন কজ শেষ করে ইফেক্টের দিকে যাচ্ছি। তো সেই একই ব্যাপারটাকে বোঝাতে আমরা কিন্তু কনটেক্সট মডুলেটর ব্যবহার করে থাকি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ইট ইজ থ্রু আ কনটেক্সট মডুলেটর দ্য রাইটার পাসেস ফ্রম ওয়ান গ্রুপ অফ ডেভেলপার্স টু দ্য আদার। তাহলে ওই যে এক গ্রুপ ডেভেলপার কি কজেস, আর এক গ্রুপ ডেভেলপার কি ইফেক্টস। তাহলে কজ শেষ করার পরে যখন আমি ইফেক্টের দিকে যাব, তখন আমি মাঝখানে একটা সেন্টেন্স ইউজ করব যেটাকে বলা হবে কনটেক্সট মডুলেটর। ইট ইজ দেয়ারফর আ কাইন্ড অফ লিঙ্ক বিটুইন টু সেটস অফ আইডিয়াস। তাহলে এটা এক ধরনের লিঙ্ক হিসাবে কাজ করে। কনটেক্সট মডুলেটরের কাজ কি তাহলে? টু প্রোভাইড আ ট্রানজিশন বিটুইন টু সেটস অফ আইডিয়াস অ্যান্ড টু লিঙ্ক দেম। এটা যে তার কাজ, তাই তো? এখন কনটেক্সট মডুলেটর আমরা কোন জাতীয় প্যারাগ্রাফ ইউজ করব, যেখানে কি এক ধরনের আইডিয়া থাকলে নাকি মিনিমাম দুই ধরনের আইডিয়া থাকতে হবে? বলো তো। দুই ধরনের স্যার, দুই ধরনের, তাই না? দুই ধরনের কারণ দুই ধরনের আইডিয়া না থাকলে তো আমাদের কনটেক্সট মডুলেটরের প্রয়োজনীয় তো নাই, তাই না? তাই বলছে দ্য কনটেক্সট মডুলেটর ডাজ নট অ্যাপিয়ার ইন এভরি প্যারাগ্রাফ। সব প্যারাগ্রাফে কিন্তু দরকার নেই। It occurs only in those paragraphs which contain more than one set of ideas। হ্যাঁ, যেমন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ। এখানে কয় ধরনের আইডিয়া আছে? দুই ধরনের। কি কি দুই ধরনের। দুই ধরনের। কি কি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তাহলে এইভাবে দেখাচ্ছে যে আমরা কি করছি, আমাদের কনটেক্সট মডুলেটরটাকে কোথায় ব্যবহার করব সেটা বিষয়ে আলোচনা করছি। আচ্ছা, এবার আসি হচ্ছে প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসার আর হচ্ছে টার্মিনেটর, এই দুটো নিয়ে একটু কথা বলি। দেখো ইন্ট্রোডিউসার কি বলো তো? যে ইন্ট্রোডিউস করিয়ে দেয়, তাই না? ইন্ট্রোডিউসারকে যে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। দেখো তোমাদের উপস্থিতির ব্যাপারটা খেয়াল করো, প্রথম দিকে তোমরা ছিলা প্রায় 40 জন, এখন সেখানে 30 জনই পুষতেছে না। মানে আমি বুঝলাম না পরের অংশটা কি আর দরকার পড়ে না? ক্লাসটা তোমাদের নিয়ে পড়ানো খুব বিপজ্জনক।
এই যে কথাগুলো বলছে এগুলো তোমরা কোথায় পাবা পরে আবার, নাকি বুঝে গেছো সব? মানে একদম অ্যাক্টিভ স্টুডেন্ট আমি পেতে যাচ্ছি, কিন্তু তোমাদের ভিতরে সেই জিনিসটা পাচ্ছি না কেমন জানি। হ্যাঁ, মাঝে মাঝে পড়ানোর আগ্রহ হারিয়ে ফেলি। হ্যাঁ, মনে হয় যেন বাদ দিয়ে দিব সব। একটা 1.5 ঘন্টা ক্লাস করবা তাতেই এত হতাশা, হ্যাঁ, এত কষ্ট, তো ভালো করবা কি করবে? হ্যাঁ, এগুলো বলে আর লাভ নেই, তোমাদের শুধু সময় নষ্ট। যাক, আচ্ছা, তাহলে ইন্ট্রোডিউসার হচ্ছে যে টপিক সেন্টেন্স, যেমন না টপিক সেন্টেন্স যেটা দিই, এই যে আমরা যেটা লিখলাম এখানে একটা, আমরা যেন কোথায় লিখেছিলাম, কোথায় একটা সেন্টেন্স লিখলাম না, এই যে সেন্টেন্সটা, তাই না? দেখো এইখানে কি আমাদের টপিক সেন্টেন্স আছে না এর ভিতরে? জি স্যার। হ্যাঁ, দেখো এইটা হলো কিন্তু পুরো একটা সেন্টেন্স, কিন্তু এর ভিতরে পুরো সেন্টেন্সটাই কি টপিককে নির্দেশ করছে? দেখো এই যে ইন আ কান্ট্রি পপুলেশন ইজ জেনারেলি অ্যান অ্যাসেট, বাট ইন কান্ট্রি লাইক বাংলাদেশ ইট হ্যাজ বিকাম আ বার্ডেন ফর ডিফারেন্ট কজেস অ্যান্ড ক্রিয়েটিং ভেরিয়াস নেগেটিভ ইফেক্টস অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তাহলে এইখান থেকে এইটুকু কিন্তু আমাদের মেইনলি কী করছে, যে বাটের পর থেকে এইটুকু হচ্ছে আমাদের টপিককে নির্দেশ করছে। বাকি ইন আ কান্ট্রি পপুলেশন ইজ জেনারেলি অ্যান অ্যাসেট, একটা দেশে একটা জনসংখ্যা হচ্ছে তার জন্য সম্পদ, এই কথাটা কি আমাদের কি ওই টপিক সেন্টেন্স বা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের সাথে সামঞ্জস্যপূর্ণ তো আছে? এটা কি নির্দেশ করছে না জাস্ট এটা ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহার করা হচ্ছে পুরোটা? ইন্ট্রোডিউস করার জন্য ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহার আমি করা যদি হয়েছে। হঠাৎ করে এইটুকু বলতাম তাহলে শুনতে কেমন লাগতো না? ইন কান্ট্রি লাইক বাংলাদেশ ইট হ্যাজ বিকাম আ বার্ডেন বা পপুলেশন হ্যাজ বিকাম আ বার্ডেন, কেমন লাগবে না শুনতে একটু? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কেমন জানি শুনতে লাগবে। তাই আমরা করছি কি, টপিকটা তো দিয়েছি, তার সাথে জিনিসটাকে একটু সুন্দর একটা ইন্ট্রোডাকশন আনার জন্য আমি বাড়তি কিছু বিষয়কে অ্যাড করেছি। তাহলে এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলছি কি ইন্ট্রোডিউসার। আর এর ভিতরে আমাদের অলরেডি একটা টপিক সেন্টেন্স বা টপিক বিষয়টা আছে, যেটা আমাদের কন্ট্রোলিং আইডিয়া হিসাবে কাজ করবে। তাহলে সেটাই বলছে যে প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসার আর সেন্টেন্সেস দ্যাট ওপেন দ্য প্যারাগ্রাফ অ্যান্ড এস্টাবলিশ দ্য টপিক অ্যান্ড ফোকাস অফ দ্য প্যারাগ্রাফ। এখানে আমাদের টপিক এবং ফোকাসটাকে তারা এস্টাবলিশ করছে। ঠিক আছে, তাহলে কাজ কি ইন্ট্রোডিউসারের? প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসারের কাজ কি? যে আগের প্যারাগ্রাফ থেকে পরবর্তী প্যারাগ্রাফের আমরা আলোচনার বিষয়টা কি সেটা। আচ্ছা, প্যারাগ্রাফ কি আমরা সিঙ্গেল ইউজ করি নাকি আসলে যে কোনো বড় রাইটিংয়ের প্যারাগ্রাফ হচ্ছে একটা অংশ, একটা ইউনিট? কোনটা বলো তো? জি স্যার। ইউনিট ইউনিট। রাইটিং। তাহলে বড় বড় রাইটিংয়ের একটা ইউনিট হচ্ছে একটা প্যারাগ্রাফ। যখন আমরা এখন ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ইউজ করি, তাহলে একটা প্যারাগ্রাফ শেষ করার পর যখন আরেকটা প্যারাগ্রাফ আমি লিখবো, তখন কি এই দুটো প্যারাগ্রাফের মধ্যে কি একটা লিঙ্ক থাকতে হবে না? যে আমি প্রথম প্যারাগ্রাফটা শেষ করে দ্বিতীয় প্যারাগ্রাফে যাচ্ছি। কেমন? মনে করো যে আমি যদি পপুলেশন প্রবলেমের এইটাকে যদি আমি এসেতে রূপান্তর করতে চাই, এই যে পপুলেশন প্রবলেম, এটাকে যদি আমি লিখি যে এসে পপুলেশন প্রবলেম, এটাকে মনে করো আমি এখন এসে হিসাবে লিখবো, তখন আমার কি থাকবে যে বলো তো? প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, তাই না? বডি প্যারাগ্রাফ 1-এ মনে করো আমি দিলাম হচ্ছে কজেস, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ, বডি প্যারাতে মনে করো বডি প্যারাগ্রাফ 2-তে দিলাম আমি ইফেক্টস, তারপরে বডি প্যারাগ্রাফ 3-তে আমি দিলাম হচ্ছে সলিউশনস, তারপরে দিলাম হচ্ছে কি কনক্লুশন। তাহলে এগুলো কি এখানে তাহলে কয়টার প্যারাগ্রাফ আছে এই এসের জন্য বলো তো? 5টা প্যারাগ্রাফ। তাহলে এই যে বডি প্যারাগ্রাফ আমি যে কজ নিয়ে কথা বলছিলাম, তাহলে যে প্যারাগ্রাফে আমি শুধু কজ নিয়ে কথা বলবো, তাই না? তাহলে কজ শেষ করার পরে যখন আমি ইফেক্টে আসবো, তখন এই ইফেক্টের যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা এমন হবে যে আমাকে নির্দেশ করবে, তাই না? যে আমাকে কি নির্দেশ করবে বলো তো? যে আমাকে নির্দেশ করবে যে আমি এখন ইফেক্ট প্যারাগ্রাফটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তাহলে সে ইন্ট্রোডিউস করছে না আমাকে, যে আমার পরবর্তী প্যারাগ্রাফের উদ্দেশ্য হলো ইফেক্টগুলোকে আলোচনা করা। তারপরে ইফেক্টটাকে শেষ করে ফেললাম, শেষ করার পর আমি যখন সলিউশন প্যারাগ্রাফে ঢুকবো, তখন কি প্রথম সেন্টেন্সটা আমাকে নির্দেশ করবে না যে আমি এখন সলিউশন প্যারাগ্রাফে যাচ্ছি? তাহলে এই যে প্রথম যে সেন্টেন্সগুলো,
সেই সেন্টেন্সগুলো কি হিসাবে কাজ করছে? পরবর্তী প্যারাগ্রাফের ইন্ট্রোডিউসার হিসাবে কাজ করছে। ঠিক আছে, তাই বলছে কি দেখো, আচ্ছা এখন প্রিসিডিং এবং সাকসিডিং এই শব্দটার সাথে কি পরিচিত আছো? প্রিসিডিং এবং সাকসিডিং, প্রিসিডিং আর একটা হচ্ছে সাকসিডিং। দেখো প্রিসিডিং এবং সাকসিডিং, প্রিসিডিং মানে হচ্ছে পূর্বগামী বা পূর্ববর্তী, কি বললাম? পূর্ববর্তী। পূর্ববর্তী, তাই তো। আর সাকসিডিং মানে কি তাহলে হবে? পরবর্তী। এই তাহলে যদি আমি এখন বলি যে এই দুটার মধ্যে কে কার প্রিসিডিং আর কে কার সাকসিডিং প্যারাগ্রাফ বলো তো? সলিউশনের সাপেক্ষে ইফেক্ট প্যারাগ্রাফটা কি, সাকসিডিং না প্রিসিডিং? Preceding. প্রিসিডিং। আর ইফেক্টের সাপেক্ষে সলিউশনটা কি, সাকসিডিং। সাকসিডিং। হ্যাঁ, তাহলে এইখানে সেই কথা বলা আছে দেখো, যে the function of a paragraph introducer is to provide a smooth transition from preceding paragraph, মানে কি পূর্ববর্তী প্যারাগ্রাফ, তাই তো। তাহলে পূর্ববর্তী প্যারাগ্রাফ থেকে পরবর্তী প্যারাগ্রাফে যাওয়ার জন্য একটা স্মুথ ট্রানজিশন, স্বাভাবিক যে একটা মানে কি রূপান্তর বা ধাপ বা একটা পদচারণা, এটা যাতে স্মুথ হয় সেটাকে প্রোভাইড করার কাজই হলো ইন্ট্রোডিউসারের, প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসারের। এবার হচ্ছে টার্মিনেটর। তাহলে কে? টার্মিনেট মানে কি বলতো? টার্মিনেট মানে শেষ করা। টার্মিনেটর সিনেমা দেখছো? টার্মিনেটর নামে একটা সিনেমা আছে, ইংলিশ সিনেমা, দেখোনি তাই না? আচ্ছা, তো টার্মিনেট হচ্ছে শেষ করা, মানে কনক্লুশন টানা। তার মানে কনক্লুডিং সেন্টেন্সটাকে আমরা বলে থাকি হচ্ছে কি টার্মিনেটর। এখানে দুই একটা সেন্টেন্স থাকতে পারে, তাই তো। বলছে টার্মিনেটরস আর সেন্টেন্সেস দ্যাট কনক্লুড দ্য আইডিয়া ইন দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ব্রিং ইট টু আ ক্লোজ। দে সামারাইজ দ্য কন্টেন্টস অফ আ প্যারাগ্রাফ লজিক্যালি অ্যান্ড সিগনাল দ্য কমপ্লিশন অফ ওয়ান অ্যাসপেক্ট অফ দ্য প্রেজেন্টেশন। তার মানে এই যে আমরা এখানে কয়টা প্যারাগ্রাফ পেয়েছি, বিশেষ করে বডিতে আমরা 3টা প্যারাগ্রাফ পেয়েছি। তো এই যে যখন কজ নিয়ে আলোচনা করব, তখন কজ নিয়ে আলোচনা শেষ করার ঠিক শেষ যে সেন্টেন্সটা, যে আমাদের কজ আলোচনা আপাতত শেষ, তারপরে আমরা ইফেক্টে প্রবেশ করব। তার মানে এই কজ রিলেটেড যে প্যারাগ্রাফটা, তার শেষ সেন্টেন্সটাই হচ্ছে টার্মিনেটর বা কনক্লুডিং সেন্টেন্স। আর ইফেক্টসের শুরুটাকে বলছি কি ইন্ট্রোডিউসার, আর শেষেরটাকে বলছি আমরা কি আবার টার্মিনেটর। আবার সলিউশনের শুরুটাকে বলছি ইন্ট্রোডিউসার, সলিউশনের শেষেরটাকে বলছি আমরা কি টার্মিনেটর। এইভাবে কিন্তু আমাদের ইন্ট্রোডিউসার, বডি, টার্মিনেটর, ইন্ট্রোডিউসার, বডি, টার্মিনেটর, এভাবে একটা বুননের মতোই কিন্তু একটা বড় একটা রাইটিং হয়ে থাকে। তো এটাই বলা হচ্ছে কি দেখো, যে টার্মিনেটর আর সেন্টেন্সেস দ্যাট কনক্লুড দ্য আইডিয়াস ইন দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ব্রিং ইট টু আ ক্লোজ, মানে শেষের, যে আমরা শেষ করে ফেলেছি, শেষ হয়ে গেছে। স্যার টার্মিনেটর ব্যাপারটা একটু আবার বলবেন স্যার? টার্মিনেটর মানে হচ্ছে কি শেষ করা, এটাই তো নিয়ে কথা বললাম এতক্ষণ, যে কোনো কিছু, কোনো আইডিয়াকে শেষ করা, যে আমি এখন এটা শেষ করলাম, যে আমি এই আলোচনা শেষ করলাম, দিয়ে আমি বললাম যে আমার আর আলোচনার বিষয় নেই এখানে। যেটা আমরা বলি না যে টু কনক্লুড, ইন কনক্লুশন, তারপর হচ্ছে ফাইনালি উই ক্যান সে দ্যাট, বলে না এরকম করে, দিয়ে আমরা একটা সামারাইজ করি যে আমরা যা আলোচনা করলাম তা হলো এরকম। আমরা একটা প্যারাগ্রাফে যাই, দেখি এই যে দেখো এখানে তোমার করে আসলাম আমরা। ফাইনালি ইট ক্যান বি সেইড উইথ হেজিটেশন, উইথ হেজিটেশন না উইদাউট হেজিটেশন? হ্যাঁ, এবার বাংলা ছাড়বে না আমাকে। হ্যাঁ, হাই রে কপাল রে কপাল। হ্যাঁ, উইদাউট হেজিটেশন মানে কি ফাইনালি ইট ক্যান বি সেইড উইদাউট হেজিটেশন, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এটা বলা যেতে পারে যে আ গুড টিচার ইজ দ্য মেকার অফ গুড নেশন। কি বলতে যাচ্ছে তাহলে? কি এরপরে কি আমরা কি নিয়ে কথা বলছিলাম? আসলে কথা বলছিলাম কোয়ালিটিস অফ আ গুড টিচার। তাহলে আমরা তাকে বলে ফেলেছি ফাইনালি যে এই কথাটা। এরপর কি আর কিছু বলার আছে আমার? আরও কিছু কি বলবো? না স্যার। তাহলে এই যে আমি টার্মিনেট করলাম, মানে আমার আলোচনা এখানে শেষ করলাম এই কথা বলার মাধ্যমে।
এটা বলার মাধ্যমে আমি আমার কথা শেষ এখানে কি সামারাইজ করেছি, এত কথা যে বলেছি আমি এখানে অনেক কথা বলেছি একজন টিচারের পজিটিভ দিক কথা বলেছি, শেষে গিয়ে এক কথার সামারি হলো কি, যে একজন গুড টিচার হলো একটা জাতির স্রষ্টা, তাই তো, বা মেকার। এই কথা বলার পর আমি আমার কথা শেষ করেছি। এটাই হচ্ছে কি আমাদের কনক্লুডিং সেন্টেন্স, আর এখানেই রয়েছে আমাদের টার্মিনেটর। বুঝতে পারছো? হ্যাঁ, যার সমস্যা ছিল বুঝেছো না বোঝনি? বুঝছি স্যার। আচ্ছা, ভেরি গুড, ওকে। এরপর তো কোহেশন, কোহেরেন্স এগুলো তো আমরা পড়েছিলাম। তারপরে যেগুলো আছে এখন এক্সাম্পল প্যারাগ্রাফ কি, লিস্টিং প্যারাগ্রাফ কি, কম্প্যারিজন প্যারাগ্রাফ কি, এইগুলো নিয়ে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কি, সবই আলোচনায় আছে। তোমাদের একটা বিষয় আমি পড়তে দিই এখান থেকে, যেটা হচ্ছে শর্ট কোশ্চেন থেকে। হ্যাঁ, শর্ট কোশ্চেনের আমি 3-4টা নাম্বার আমি একটু বলছি, তোমরা একটু এখান থেকে সুন্দর করে লিখে রাখো তোমাদের কাছে যদি বইটা থাকে, আর এই শিটটা অলরেডি দেওয়া আছে গুগল ড্রাইভে, তোমরা ওখান থেকে নিয়ে নিও। হ্যাঁ, এখানে প্রথমে হচ্ছে গুড ইফেক্ট, মানে গুড প্যারাগ্রাফের যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি কথা বলছি, তাই না? সেখানে কী কী থাকবে, কোহেরেন্স, কোয়েশনগুলো থাকবে। তারপর যে স্ট্রাকচার, একটা ওয়েল অর্গানাইজড, এটা অবশ্য পরীক্ষা এসে গেছে এবার, ওয়েল অর্গানাইজড প্যারাগ্রাফের 3টা পার্ট থাকে, যেটা পার্ট 1 ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। এবার আমরা 3 নাম্বারটা কি দেখাবো না স্যার? হ্যাঁ, ওটা একটু দাগাও, 3 নম্বরটা একটু পড়ে নিবা, যেগুলো পরীক্ষা আসলে আসুক না আসলে আসুক, কিন্তু আমরা পড়বো মেনলি, কারণ এগুলো তো বোঝার দরকার আছে, পরীক্ষা এসে বলে বাদ দিবে এমনটা নয়। 11 নম্বরটা একটু করবো, 11 নম্বর তো তোমরা একটু দাগিয়ে রাখো, দিয়ে আমি একটু জিজ্ঞাসা করবো, আমাকে বলবো, আমি এখানে লিখে দিব। আর একটা হচ্ছে, কোথায় ফেললাম সেটা, কনটেক্সট মডুলেটর, এটা না, ডিফারেন্ট টাইপস অফ প্যারাগ্রাফ, এটা তো আমরা পড়েছি যেহেতু, ওটা নিয়ে কথা না, কথা হচ্ছে লিঙ্কার্সগুলো কই, এই যে এইটা একটু দেখবা। হ্যাঁ, যে give a list of linkers or connectors to write a coherent paragraph, মানে কোন প্যারাগ্রাফের জন্য কি ধরনের লিঙ্কারের প্রয়োজন, যেমন কন্ট্রাস্টে কী কী লিঙ্কার থাকে, অ্যাডিশন মানে অতিরিক্ত তথ্য প্রদানে কী কী লিঙ্কার থাকে, কম্প্যারিজন বলতে কী কী লিঙ্কার থাকে, এমফাসাইজ মানে গুরুত্ব, জোর বোঝানোর জন্য কী কী লিঙ্কার থাকে। এইভাবে এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা পুরোটা পড়ে ফেলবে, কারণ অনেক সময় অনেক ব্রিফ কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য লিঙ্কার্স ইউজড ইন আ কম্প্যারিজন প্যারাগ্রাফ বা এক্সাম্পল প্যারাগ্রাফ, বা হচ্ছে তোমার ওই যে কী বলবো, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, বা এই জাতীয় বিষয়গুলোতে কিন্তু অনেকগুলো লিঙ্কার্স এখানে থাকে। তা তোমাদের কাজ হলো ওই লিঙ্কার্সগুলো একটু খেয়াল করা। এই তো আপাতত তোমাদের এইটুকুই দিলাম, তারপরে পরবর্তীতে আরেকদিন থাকবে যেগুলো আমরা বিভিন্ন পার্থক্যগুলো দেখব। তাহলে কী কী বললাম একটু বলো তো, আমি একটু নাম্বারগুলো লিখে দিই এখানে। 2, 22 11, 22। আচ্ছা, রিভাইজ দ্য লেকচার, আমি আবার এটাকে দিয়ে নিই, রিভাইজ দ্য লেকচার 1, 2 and 3, পুরোটা একবারে রিভাইজ দিবা যেন একদম শেষ হয়ে যায়, না বাংলা আমাকে ছাড়বে না আজকে। 3 on paragraphs and read the questions, read the short questions। নাম্বারগুলো কি, প্রথমে হচ্ছে কত, 2, 3, 11, 12, 11, 22। আচ্ছা, 2, 3, 11 and 22, তাই তো? এইটা Yes sir। সাথে সাথে এর যে ব্রিফ কোশ্চেনগুলো আছে সব ব্রিফ কোশ্চেনগুলো একবার রিভাইজ দিবা, মুখস্থ করার এখন দরকার নেই, আমি যখন দিব মুখস্থ করতে তখন মুখস্থ করবা। আচ্ছা, রিড অল দ্য ব্রিফ কোশ্চেন, আমি যেহেতু সবগুলো কিছুটা পড়াই দিয়েছি। তাহলে এই হচ্ছে, তাহলে আমাদের প্যারাগ্রাফের ব্যাপারটা মোটামুটি আলোচনা এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে তো? কারণ আমরা মোটামুটি বেসিক যতটুকু আলোচনা শেষ করে ফেলেছি। আগামী দিন প্যারাগ্রাফের আরেকটা কাজ থাকবে, সেটা হলো প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট, কীভাবে আমরা করব সেটা নিয়ে আমরা একটু দেখব। বিশেষ করে বিভিন্ন ধরনের পার্থক্যের কথা বলা হয়েছে, ওগুলো পরে। এই যেখানে কিছু লিঙ্কার, এই যে এইখানে আমরা দেখবো, হ্যাঁ, যে কীভাবে আমরা give the possible structure of comparison contrast paragraph কে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি, হাউ ক্যান ইউ ডেভেলপ আ কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, ব্লক মেথড কি, পয়েন্ট বাই পয়েন্ট মেথড কি, এইরকম 2-1টা বিষয় নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। এখানেও যেমন আছে কজ ইফেক্ট, এটা নিয়ে একটু কথা বলবো, আর কিছু আরও গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে, তাহলে আমাদের প্যারাগ্রাফের ব্যাপারটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা চলে যাবো এসেতে। প্যারাগ্রাফটা যদি কেউ ঠিকমতো বুঝে যাও তাহলে এসেটা কিন্তু সহজেই হয়ে যাবে, কারণ এসের সাথে প্যারাগ্রাফের
প্রায় 90% মিল আছে, হ্যাঁ, নামের ক্ষেত্রে আর কি, নাম এবং স্ট্রাকচারের ক্ষেত্রে। শুধু ওখানে দু একটা কথা একটু বাড়তি আছে যেগুলো একটু আলোচনা করতে হবে। আচ্ছা, স্যার হ্যাঁ এই বলো। জায়গায় ব্রিফ মধ্যে পার্সুয়েসিভ প্যারাগ্রাফের মানে সংখ্যাটা একটু যদি এক বাক্যে একটু মানে বাংলায় মানে একটু বুঝাইয়া বলতেন, এটা একটু পার্সুয়েসিভ সমস্যা মানে আছে। হচ্ছে, পার্সুয়েসিভ মানে মনে করো তোমাকে আমি মনে করো তোমাকে আমি বললাম যে আমার দোকানের আলু খুবই ভালো, বুঝতে পারছো? আপনি এই আলু কিনলে পারে আপনি এই আলু দিয়ে সব রান্না করতে পারবেন। আপনি আলু ভর্তা করতে পারবেন, আলুর চিপস বানাতে পারবেন, আলু দিয়ে আপনি চপ বানাতে পারবেন, এবং আলু মানে কি বলবো, যে আপনি শুকিয়ে আপনি সেভও করে রাখতে পারবেন। এত কিছু বলার উদ্দেশ্য কি? আলু তোমার কাছে কি বিক্রি করে না? আর তোমাকে একটু পার্সও করে না যে আপনি একটু আমার আলু কেনেন? ব্যাপারটা তো এরকম নাকি? বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝছি পার্সুয়েসিভ স্যার। মানে হচ্ছে কি, কাউকে কোনো কিছু করতে পার্সু করা, এনকারেজ করা, এটাই। যে আমি বললাম কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আমি দেখাচ্ছি এই প্যারাগ্রাফে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এর উদ্দেশ্য কি? আমি কেন এটা লিখবো বলো? ইংরেজির গুণগান করার জন্য, নাকি কাউকে ইংরেজি শেখার মানে জন্য উৎসাহিত করার জন্য, কোনটা? স্যার উৎসাহিত করার ইংরেজি জন্য, শেখার গুরুত্ব এনকারেজ। মানে হ্যাঁ, গুরুত্ব প্রদান করে তাকে আমি উৎসাহিত করার চেষ্টা করছি যে তুমি ইংরেজি শেখো, কারণ এই গুরুত্ব ইংরেজির আছে। তার মানে পার্সুয়েসিভ মানেই হচ্ছে কাউকে কোনো কাজ করতে পার্সু করা। কত নম্বরে বলো তো এটা? স্যার 46 নাম্বার। আচ্ছা, দেখো এই যে ট্রাইস টু, আ পার্সুয়েসিভ প্যারাগ্রাফ ইজ ওয়ান ইন হুইচ দ্য রাইটার ট্রাইস টু পার্সুয়েড পিপল টু অ্যাকসেপ্ট আ পয়েন্ট। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। বলছে কি, ইন দিস কাইন্ড অফ প্যারাগ্রাফ দ্য রাইটার ট্রাইস টু কনভিন্স দ্য রিডার টু অ্যাগ্রি উইথ দ্য রাইটার্স অপিনিয়ন। দ্য রাইটার প্রেজেন্টস বোথ দ্য সাইড অফ অ্যান ইস্যু বাট ফেভার্স ওয়ান সাইড ওভার অ্যানাদার। ফর এক্সাম্পল, হোমওয়ার্কের গুরুত্ব কি, হ্যাঁ, বা লাফটার দ্য মেডিসিন, হাসি হচ্ছে একমাত্র ঔষধ। এটা দিয়ে তুমি কি করবা? একজন মানুষকে গ্রহণ করার চেষ্টা করবা যে তুমি হাসবা, তাই তো? তাহলে তোমার এটা কাজে লাগবে, এইভাবে ওইভাবে তুমি বলার চেষ্টা করবা। এইটা মনে থাকবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো একটু পড়ে নিও, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আগামী দিন তো এই বিষয়ে আরও আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে তারপরে আমরা ব্রড যেটা বলছি পার্ট সি এর জন্য যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, ওগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? তো ধারাবাহিকভাবে যেতে হবে, কিন্তু আস্তে আস্তে পড়ার চাপটা কিন্তু বাড়বে, হ্যাঁ, কারণ আমরা আস্তে আস্তে ইংরেজির ওয়ার্ড শিখছি, বিষয়গুলো ধারণা নিচ্ছি, তারপরে আমরা লেখা শুরু করব, যাতে তোমাদের কাছে আরও বেশি সহজ মনে হয়। তবে বারবার অনুরোধ থাকবে ফাঁকিবাজি কম করতে, সহজ পন্থা অবলম্বন না করতে, যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম করতে, ঠিক আছে? তো পানি গরম হয় তাপমাত্রা কত হলে, মানে পানি ফোটে কখন, তাপমাত্রা কত ডিগ্রি হলে ফোটে পানি এবং বাষ্পের রূপান্তরিত হয়? 100 ডিগ্রি। 100 তাহলে যদি তুমি 100 ডিগ্রি না হয়ে যদি 80 ডিগ্রি হয় তাপমাত্রা, এবং তুমি যদি সারাদিন 80 ডিগ্রি দিয়ে রাখো, তাহলে কি পানি বাষ্প হবে না? হবে? না স্যার। হবে না, তাই না? তার মানে তুমি মনে করো সারাদিন একটা করে পাটকাঠি দিয়ে চুলাতে তোমার ভাতের হাঁড়ি আছে, আর তুমি একটা করে পাটকাঠি সারাদিন জ্বালাচ্ছ। পাটকাঠি আগুন জ্বলতেছে, কিন্তু সারাদিন লেগে গেছে, এখন হাঁড়ি গরম হয়নি। কারণটা কি? কারণ হাঁড়ি গরম হওয়ার জন্য যে পরিমাণ তাপ দরকার সেই পরিমাণ তাপ তুমি দিতে পারোনি। অতএব তোমার যদি কোনো সমস্যা থেকেই থাকে, এই 1 বছর যদি তুমি সমাধান না করতে পারো, তাহলে প্রবলেমটা তোমার। যে তুমি যে পরিমাণ তাপ দিলে, যে পরিমাণ পরিশ্রম করলে, যে পরিমাণ পড়াশোনা করলে ওই সমাধানটা হয়ে যেত, আসলে তুমি সেই রকম পরিশ্রম করোনি। এই জন্য তোমার সমস্যাটা ওই ভাত মানে কি, চাল পানিতে ভিজে নরম হয়ে গেছে কিন্তু ভাত হয়নি, এমনটা হবে। কিন্তু মনে থাকবে? যার কান আছে সে শুনুক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই কথা সবসময় বলতেছি কিন্তু কেউ শুনতেছে না। তোমাদের গ্রুপে স্টুডেন্টের সংখ্যা কত বলো তো?